আজকের আমাদের জিওগ্রাফির ফার্স্ট ক্লাস, যেটা আমরা বেসিক আমাদের কান্ট্রি ইন্ডিয়ার, যে ইন্ডিয়ান জিওগ্রাফি যেহেতু ফার্স্ট ক্লাস, তাই ইন্ডিয়ার লোকেশন এবং কিছু বেসিক ডিটেলস আমরা আজকে পড়বো। এবং পার্ট টু তে আমরা একটু ইন ডেপথে গিয়ে এই চ্যাপ্টারটার কিছু ইন ডেপথ ফ্যাক্টস এবং ইনফরমেশন কনসেপ্ট আমরা আর কি শিখবো। তো যেহেতু আজকে পার্ট ওয়ান, তাই আজকের আমি কিছু বেসিক জিনিস এবং ম্যাপ সম্পর্কে তোমাদের একটা ইন ডেপথ আইডিয়াটা আমি তোমাদেরকে দেব। কেন জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তুমি যে কোনো চ্যাপ্টার যখন পড়বে, যে কোনো চ্যাপ্টার তুমি যখন পড়বে, তুমি ফিজিওগ্রাফি পড়ো, ঠিক আছে, ফিজিওগ্রাফিক অফ ইন্ডিয়ান, যেখানে পাহাড় পর্বত নিয়ে আমরা পড়বো, তুমি রিভার পড়ো, তুমি ক্লাইমেট পড়ো, তুমি সয়েল পড়ো, তুমি এগ্রিকালচার পড়ো, যে কোনো কিছু পড়ো, ঠিক আছে, তুমি মিনারেলস নিয়ে পড়ো। প্রত্যেকটা জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের ম্যাপের সাথে কানেক্টেড ওয়েতে পড়াবো, যাতে কি হয়, তুমি জিনিসটা ফ্যাক্টটা ভুলে গেলেও অপশনের থ্রুতে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তোমার এত বেড়ে যাবে যে তুমি অপশনের থ্রুতে ইজিলি তুমি রাইট অপশনটাকে চুজ করতে পারবে, অপশন এলিমিনেট করে, যে এটা তো ম্যাপের এই জায়গাতে থাকে, তার মানে এটা হবে না, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা, এই ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশন, এই চ্যাপ্টার পার্ট ওয়ান এবং পার্ট টু যেটা আসবে, এই দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো পার্ট ওয়ান আজকে আমরা স্টার্ট করছি। দেখো, প্রথমে আমরা দেখব আমাদের ইন্ডিয়ার যে লোকেশনটা আছে, লোকেশনটা মেনলি কোথায়, অল ওভার ওয়ার্ল্ড ব্যাপী আমাদের ইন্ডিয়া কোথায় লোকেট করছে, এটা আমাদের কাছে কেন প্রয়োজন, কারণ এটা থ্রুতে আমরা বাকি ইনফরমেশন গুলো রিলেট করতে পারবো, ঠিক আছে। 1 মিনিট জাস্ট। হ্যাঁ, দেখো, এখানে তোমরা একটা জিনিস দেখো, এই ইয়োলোটা কি আছে, ইয়োলোটা আমাদের ইন্ডিয়া আছে, এই যে এটা আমাদের ইন্ডিয়া আছে। এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, একদম কামলি কুললি ক্লাসটা করবে, কোনো রকম তাড়াহুড়ো নয়, কিছু নয়, ঠিক আছে। কারণ এই চ্যাপ্টারটা তুমি যত ভালো করে বুঝবে, তুমি আগামী ইন্ডিয়ান জিওগ্রাফি সমস্ত চ্যাপ্টার তোমার কাছে তত ক্ল্যারিটি বেশি পাবে। ওকে, তাই কোনো নোট করতে হবে না, কেবলমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে কামলি জিনিসটাকে বুঝতে থাকো। এটা যদি আমাদের ওয়ার্ল্ড, এটা আমাদের একটা ওয়ার্ল্ডের একটা চিত্র আমরা এখানে তুলে ধরেছি, যেখানে এই সমস্ত মহাদেশগুলো আমরা দেখতে পাচ্ছি। মাঝখান থেকে দেখো এরকম একটা লাইন গেছে, একটা ব্রেকিং লাইন তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই ব্রেকিং লাইনের মানটা দেখো 0 ডিগ্রি আছে। কেউ আমাকে বলতে পারবে তাহলে এই ব্রেকিং লাইনের নামটা কি হবে, ক্লাসের মধ্যে যারা আছো? নিরক্ষরেখা স্যার। নিরক্ষরেখা, ভেরি গুড। এটাকে আমরা ইকুয়েটর বা আমরা নিরক্ষরেখা আমরা বলে থাকি, আমরা ছোটবেলায় পড়েছি এটা, যে এই নিরক্ষরেখাটা পৃথিবীর সমান দুটো অংশকে ভাগ করছে। নিরক্ষরেখার উপরে যতটা অংশ আছে, নিরক্ষরেখার উত্তরে যত অংশ আছে, পুরো উত্তরটাকে আমরা বলবো, পুরো উত্তর অংশটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ বা নর্থার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে। উত্তর গোলার্ধ মানে উত্তরের হেমিস্ফিয়ার মানে অর্ধ গোলার্ধ। ওকে, আর নিরক্ষরেখার পুরো দক্ষিণটাকে আমরা জানি যে স্যার দক্ষিণ গোলার্ধ বলা হয়। ওকে, বা আমরা বলবো সাউথার্ন হেমিস্ফিয়ার। যেহেতু এটা তোমাদের ক্লাস 6, তাই এখানে আমি আমার হাতের লেখা তোমরা না বুঝতে পারলেও কোনো অসুবিধা নেই, আমার কথাটা বুঝলেই হবে। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার প্রিন্টেড কপি পাবে। ওকে, তো এই এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তাহলে নিরক্ষরেখাটা পৃথিবীর পুরো গোলকটাকে দুটো অর্ধগোলকে ভাগ করছে। নিরক্ষরেখার উপরের অংশটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ এবং নিচের অংশটাকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ। এবারে আমি যদি তোমাদের দেখাই, একটা মিনিট দেখো, এখানে আমাদের ইন্ডিয়া কোথায় পড়ছে বলতো? ইন্ডিয়া বলবে স্যার ইন্ডিয়ার পুরোটাই তো নিরক্ষার উত্তর গোলার্ধে পড়ছে, তাই না? পুরোটাই। তাহলে উত্তর গোলার্ধ যদি এটা নিরক্ষরেখা হয়,
এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি এরকম করে করে গেছে। ঠিক নিচেও তাই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে আমাদের ভারতের সর্বদক্ষিণতম বিন্দু আর সর্ব উত্তরতম বিন্দু দুটোরই অক্ষরেখা কি হবে? দুটোরই অক্ষরেখা নর্থ নর্থ হবে না? দুটোই নর্থ নর্থ হবে, কেননা দুটো সব পুরো ভারতটা তো উত্তর দিকে। ওকে, নিরক্ষরেখার উত্তর দিকে। চলো এবারে দেখো, আমাদের এখানে একটা লাইন আছে, এই লাইনটা যেটা উলম্ব রেখা বরাবর আছে, উত্তর দক্ষিণ বরাবর আছে। এই লাইনটাকে, এই লাইনের মানটাও দেখো 0 ডিগ্রি। এটার নামটা কেউ বলতে পারবে কি? এনিওয়ান? এটার নামটা, যারা ক্লাসে আছো। মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। এটা কি বলছে? এটা আমাদের যেমন নিরক্ষরেখাটা অক্ষরেখাদের একদম মাঝখানের রেখা, তেমন মূল মধ্যরেখাটা দাগ্রিমা রেখাদের মাঝখানে রেখা। যাদের অক্ষরেখা দাগ্রিমা রেখা সম্পর্কে কিছু কিছু কনসেপ্ট উইক আছে, দুর্বল আছে, তাদের চিন্তার কারণ নেই। আমি তোমাদের যখন অক্ষাংশ দাগ্রিমাংশ চ্যাপ্টারটা পড়াবো, এগুলো সব খুব সুন্দরভাবে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ওকে, শুধু এখন এটুকু মনে রাখো, এই যে উত্তর দক্ষিণ বরাবর, ঠিক আছে, কোন চিত্রের উপরেরটা উত্তর হয়, নিচেরটা দক্ষিণ হয়, ডান দিকেরটা ইস্ট হয়, বাম দিকেরটা ওয়েস্ট হয়। উত্তর দক্ষিণ বরাবর যে 0 ডিগ্রি রেখাটা আছে একদম পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে, সেটা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করেছে। এর ডান পাশেরটাকে আমরা বলে থাকি, এর ডান পাশেরটাকে আমরা বলে থাকি ইস্টার্ন বা পূর্ব গোলার্ধ, আর এর বাম পাশেরটাকে আমরা বলে রাখি ওয়েস্টার্ন বা পশ্চিম গোলার্ধ। ওকে, তাহলে স্যার নিরক্ষরেখার সাপেক্ষে, নিরক্ষরেখার সাপেক্ষে আমাদের ভারত কোন দিকে আছে? স্যার উত্তর দিকে আছে। আর মূল মধ্যরেখার সাপেক্ষে আমাদের ভারত কোন দিকে আছে? স্যার পূর্ব দিকে আছে। তাহলে কেউ যদি আমাদেরকে বলে যে ভারত পৃথিবীর কোন গোলার্ধে আছে, আমরা বলবো নর্থ ইস্ট গোলার্ধ বা উত্তর পূর্ব গোলার্ধ। ওকে, প্রথম ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো পৃথিবীতে আমাদের ভারত কোন গোলার্ধে অবস্থিত, সেটা হলো উত্তর পূর্ব গোলার্ধ। উত্তর কেন? কারণ নিরক্ষরেখার উত্তর দিকে। আর পূর্ব কেন? কারণ মূল মধ্যরেখার পূর্ব দিকে। ওকে, ডান দিকে। বলো এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে? ক্লিয়ার থাকলে একটা থামস আপ দাও যে স্যার ইন্ডিয়ার লোকেশন সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেল। ওকে ওকে, চলো নেক্সট আমরা তাহলে একটু মুভ অন করি। হ্যাঁ, এখানে তোমাদের আরো একটা জিনিস দেখাই। দেখো, যদি তোমাদেরকে এটা, এই প্রশ্নটা করা হয়, এমন কোন কোন মহাদেশ, আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে বলে দেবো যখন ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়াবো, নইলে আমরা টপিক থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো আজকে আমি বলবো না সেটা। এবারে আমাদের ভারতে, ভারতটাকে আমরা লোকেশন দেখে নিলাম, এবার ভারতের ম্যাপটাকে আমরা ভালো করে দেখি। যখন ভারতের ম্যাপটাকে আমরা দেখছি, দেখো একদম নিচ থেকে আমি দেখবো, নিচ থেকে আমি কি বলেছি, প্রত্যেকটা চিত্রের নিচেরটা সাউথ হয়, উপরেরটা নর্থ হয়, ডান দিকেরটা ইস্ট হয়, বাম দিকেরটা ওয়েস্ট হয়। ওকে, তো যখন আমরা একদম নিচ থেকে দেখব, তখন কি দেখব? আমাদের যেটা প্রথম রাজ্য পড়বে সেটা কি? তামিলনাড়ু। দেখো ঠিক ওর পাশে কি হচ্ছে, ওর পাশে কেরালা। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে একদিক থেকে উপরে উঠছি, ঠিক আছে, এদিক থেকে উপরে উঠছি, তামিলনাড়ু। তারপরে দেখো কে আছে তার উপরে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের উপরে কে আছে? দেখো তেলেঙ্গানা। ওকে, আচ্ছা অন্ধ্রপ্রদেশের এদিকে কে আছে? উড়িষ্যা। উড়িষ্যা, তার উপরে কে আছে? ঝাড়খণ্ড, তার উপরে কে আছে? বিহার। ওকে, এটা ঠিক আছে, বোঝা গেছে। এবার চলো আমরা এখানে একটু ম্যাপটা পয়েন্টিং করি। ম্যাপটা তুমি যত ভালো করে জানবে, তত ভালো করে কিন্তু তুমি ইন্ডিয়ান জিওগ্রাফি শিখতে পারবে। আমি কি বলেছি? প্রথমে এটা দিলাম 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর, এটা দিলাম 3 নম্বর, এটা দিলাম 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। ঠিক আছে, তো আমাকে বলো প্রথম 1 নম্বরে আমি কাকে রাখবো? স্যার 1 নম্বরে আছে তামিলনাড়ু।
তার উপরে কে 2 নম্বরে? 2 নম্বরে কে আছে? অন্ধ্রপ্রদেশ। 3 নম্বরে কে আছে? অন্ধ্রপ্রদেশের ঠিক উপরে। বলবে স্যার 3 নম্বরে আছে তেলেঙ্গানা। 4 নম্বরে কে আছে? বলবে স্যার অন্ধ্রপ্রদেশের ঠিক ডান দিক বরাবর উপরের দিকে উড়িষ্যা পড়লাম একটু আগে। ঠিক আছে। 5 নম্বরে উড়িষ্যার উপরে, তোমরা কেউ বলো। 5 নম্বরে, 5 আর 6টা তোমরা বলো। 5 নম্বরে কে? স্যার ঝাড়খণ্ড। ভেরি গুড। 5 নম্বরে ঝাড়খণ্ড। আর 6 নম্বরে কে? বিহার। আর স্যার আমাদের খুব অসহায় একটা রাজ্য দেখতে পাচ্ছি যার অবস্থা খুবই শোচনীয়, সেটা এই যে আছে। এটাকে দেখতে অনেক বড়, কিন্তু এটাকে অকেজো করে রেখে দিয়েছে। সেটা হলো আমাদের ওয়েস্ট পশ্চিম বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। ওকে, পশ্চিমবঙ্গ। তাহলে স্যার আমি ডান দিক বরাবর আমি কমপ্লিট করলাম। তাহলে ডান দিক বরাবর আমি যখন কমপ্লিট করলাম, এখানে আমি তোমাদের আরেকটা জিনিস নোটিসে আনতে চাই। এটা কি সাগর? বলবে স্যার এটা তো বঙ্গোপসাগর। পুরোটা বঙ্গোপসাগর, তাই না? পুরোটা বঙ্গোপসাগর স্যার। তাহলে বঙ্গোপসাগরের সাথে এদিকে কে কার কার বর্ডার টাচ করছে? স্যার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এই পর্যন্ত আপাতত থামো, ঠিক আছে? এবার চলে এসো এদিকে। এদিকে আমরা আবার ম্যাপে ফিরে যাই। এবার এদিকে আমি কেরালার দিক থেকে উপরে উঠি, এদিক থেকে আমি উপরে উঠি। প্রথমে সবচেয়ে নিচে কে? কেরালা। তার উপরে কে? তার উপরে কর্ণাটক। তার উপরে কে? তার উপরে মহারাষ্ট্র। তার উপরে কে? গুজরাট। তার উপরে কে? রাজস্থান। ওকে। তার উপরে কে? পাঞ্জাব। রাজস্থানের উপরে পাঞ্জাব, আর ডান দিকে একটু হেলে আছে কে? হরিয়ানা। ঠিক আছে। ওকে, এই পর্যন্ত আমি আগে তাহলে ম্যাপটা পয়েন্টিং করি। তাহলে দেখো কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান। ওকে, হরিয়ানা, পাঞ্জাব। ওকে, তাহলে নেক্সট। তাহলে আমাদের কত হলো? 7। তাহলে এটা হলো 8, 9, 10। এখানে একটা ছোট্ট বাদ গেছে, হ্যাঁ, এটাকে আমি 10 ধরছি। এটাকে তোমরা বলবে কি? এটা 10, 11, 12, 13, 14, 15। ওকে, তাহলে বলো দেখি 8 নম্বরে কে হবে? স্যার কেরালা। 9 নম্বরে কে হবে? স্যার কর্ণাটক। 10 নম্বরে কে হবে? কর্ণাটকের ঠিক উপরে বাম দিকে ছোট্ট এই যে জায়গাটা, এটা হলো গোয়া। গোয়া স্যার। গোয়া, গোয়া বালি বিচ পে। চলো তারপরে আর মনে নেই তারপরের লাইনটা। 11তে কে আছে? 11তে আছে আমার মহারাষ্ট্র। ওকে, তার উপরে 12 থেকে মহারাষ্ট্রের ঠিক উপরে গুজরাট। তারপরে 13তে কে আছে? 13তে আছে আমার রাজস্থান। ওকে, 14তে কার নম্বর পড়ছে? 14 আর 15টা তোমরা বলো। স্যার 14তে হরিয়ানা। হরিয়ানা আর 15তে পাঞ্জাব। পাঞ্জাব, ভেরি গুড। 15তে পাঞ্জাব। ওকে, তাহলে স্যার আমরা দুটো সাইড পুরোপুরি আমরা কভার করে ফেললাম, দুটো সাইড। ওকে, প্রথমত এই সাইডটা আমরা কভার করলাম, এটাকে আমরা কভার করলাম, এটাকে আমরা কভার করলাম, এটাকে আমরা কভার করলাম স্যার। এরকম যত তুমি আমার সাথে সাথে ম্যাপটা করবে না, যত তোমার ভিজুয়ালাইজটা এত ক্লিয়ার হবে যে তুমি জিওগ্রাফির, আমি তোমাকে প্রথম প্রথম ক্লাসে কথা দিয়ে দিচ্ছি, তুমি ম্যাপের আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে তুমি অর্ধেক প্রশ্নের অ্যান্সার তুমি করে ফেলবে। কি করে? অপশন এলিমিনেট করতে শিখে যাবে, যে কোনটা হবে না এটা তুমি বলে দিতে পারবে। ঠিক আছে, এটা স্যার আমাদের হরিয়ানা, এটা আমাদের পাঞ্জাব। হরিয়ানার কাছে দেখো একটা ছোট্ট এ আছে, এটা কি বলতে পারবে? এটা হরিয়ানার কাছে ছোট্ট, ওটাকে আমি 16 দিচ্ছি, 16। সেটা কেন্দ্রশাসিত অঞ্চল, এটা নামটা হলো ভুলে যাচ্ছি। দিল্লি। স্যার এটা বাহ, দিল্লি তো? কেন্দ্রশাসিত অঞ্চল আচ্ছা, দিল্লি। নামটা ভুলে যাচ্ছি। ওয়াও, গ্রেট। দিল্লির নাম ভুলে যাচ্ছি, গ্রেট। তুমি আসল পশ্চিমবঙ্গবাসী। কে এটা বললো? বাপন বললো নিশ্চয়ই। বাপন আসল পশ্চিমবঙ্গবাসী। বিজেপি সবকিছু বাপন ভুলে যাবে। ভেরি গুড বাপন। যাই হোক, এটা আমাদের দিল্লি আছে। ওকে, চলো আবার আমরা একটু আগে বাড়ি। এবার স্যার এটা হয়ে গেল, পাঞ্জাবের উপরে হয়ে গেল। এবার পাঞ্জাবের উপরে দুটো আছে, এই নিউ দিল্লি হয়ে গেল। ঠিক আছে,
এবার আমরা একটু পশ্চিমবঙ্গের পাশ দিয়ে যাই, পশ্চিমবঙ্গের পাশ দিয়ে বিহার তো হয়ে গেল। স্যার বিহারের বাম পাশ দিয়ে উপরে উঠি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। উপরে উঠছে দেখো, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। ওকে, তার উপরেরটা জম্মু কাশ্মীর, আর সবচেয়ে উপরে লাদাখ। ওকে, চলো করে ফেলি। স্যার আচ্ছা, এটাও মার্কিং করে দিই তাহলে আমরা, তোমাদের সুবিধা হবে। স্যার এটাও তো হয়ে গেল তামিলনাড়ু, এটাও তো হয়ে গেল, লম্বা করে কে আছে, অন্ধ্রপ্রদেশ। ওকে, এটাও তো কে আছে, তেলেঙ্গানা। ঠিক আছে, এটা কে আছে স্যার, উড়িষ্যা আছে স্যার। এটা কে আছে ওর উপরে, ঝাড়খণ্ড স্যার। ওর উপরে আছে স্যার বিহার। আর আমাদের সুন্দর রাজ্যটা এটা কি, এটা আমাদের পশ্চিমবঙ্গ। স্যার এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো। এর পরেরটা কি হবে স্যার, বিহারের উত্তরে আমাদের কত হয়েছে, 16, তাহলে এটা 17, এটা 18, এটা 19। ঠিক আছে, এটা 19, আর এটা আমার 20, এটা আমার 21। ওকে, তাহলে আমার 17টা কে হলো, বিহারের ঠিক পশ্চিম দিকে কে আছে, বলবে স্যার ইউপি আছে। ইউপির ঠিক পশ্চিম দিকে চলে যাও, উত্তর পশ্চিম বরাবর, 18 নম্বরে কে আছে স্যার, উত্তরাখণ্ড আছে। 19 নম্বরে ঠিক উত্তরাখণ্ডের উপরে চলে যাও, কে আছে, হিমাচল প্রদেশ আছে স্যার। হিমাচলের উপরে চলে যাও, কে আছে স্যার, জম্মু কাশ্মীর আছে। আর 21 নম্বরে কে আছে, লাদাখ। ব্যাস, তাহলে এটাও আমাদের ক্লিয়ার হলো। তাহলে এই পর্যন্ত আমরা এটা কি, আচ্ছা সরি এটা তো হলো না, এই দুটো তো বাদ আছে, যাই হোক এটা হয়ে গেল স্যার। এই জায়গাটা স্যার, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এইগুলো আমাদের হয়ে গেল। এবারে স্যার এমন আরো দুটো স্টেট আমরা মাঝখানে ফাঁকা রেখেছি, সেই দুটো আমরা এখনো পর্যন্ত কাউন্ট করিনি। তাহলে বলো এটা কি হবে, এটাকে আমি বলছি 22, এটাকে আমি বলছি 23। এনিওয়ান কেউ বলতে পারবে কি এ দুটো? স্যার 22টা ছত্তিশগড় আর 23টা মধ্যপ্রদেশ। ভেরি গুড। 22টা কি হবে, 22টা হবে আমাদের ছত্তিশগড়, যেটা ঠিক ঝাড়খণ্ডের নিচে বলতে পারো, বা বলতে পারো উড়িষ্যার গায়ে গায়ে আছে, মানে উড়িষ্যার ঠিক বাম পাশে, মানে পশ্চিম দিকে, সেটা কি ছত্তিশগড় আছে। আর 23-এ কি হবে, 23-এ আছে মধ্যপ্রদেশ, একদম ইন্ডিয়ার হার্ট বলা হয়, ইন্ডিয়ার হৃদয়, মানে আমাদের ঠিক মাঝখানে আছে। ওকে, তাহলে এটাকে আমরা লাল করে দিলাম, আমাদের কাছে স্টেট কমপ্লিট প্রায়। ওকে, ব্যাস। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের কাছে কটা হলো, 23টা। ওকে, চলো এবারে, আচ্ছা আমি না এখান থেকে আপাতত আচ্ছা ঠিক আছে, লিখে যখন ফেললাম তো কিছু, ঠিক আছে না, একটু গুলিয়ে যাবে তোমাদের, আমি একটু এই এই কটা একটু মুছে দেবো, কারণ এটা আলাদা করে করাতে হবে। জে.এন্ড.কে, লাদাখ, আর দিল্লি, একটু মুছে দিই, একটু একটু হিসেব তাহলে আমাদের গুলিয়ে যাবে নাহলে। ওকে, তাহলে এটা কত, 16, 17, 18, 19, 20। তাহলে আমরা কি কি বললাম, এটাকে আমরা, আচ্ছা ঠিক আছে, কি করে ওয়েট করো, wait করো, wait করো। থাক, যা আছে থাক, চলো নেক্সট। 24, এবার আমরা একটু আমরা এই অঞ্চলটার দিকে আমরা কাউন্ট করব। আচ্ছা কেউ বলতে পারবে এই অঞ্চলটাকে একটা সিস্টার বলা হয়, কি সিস্টার বলা হয়? ল্যান্ড অফ সেভেন সিস্টার। ল্যান্ড অফ সেভেন সিস্টার। এবার আমরা সেভেন সিস্টারটার দিকে আমরা যাব। ওকে, ওকে, চলো তাহলে একবার আমরা ম্যাপে দেখে নিই কি কি আছে। স্যার পশ্চিমবঙ্গের ঠিক মাথায় আছে কে আছে, ঠিক মাথায় আছে সিকিম। এবারে এটা খুব ভালো করে তোমরা দেখবে, আমি এটাকে একটু বড় করছি, আমি এটাকে একটু বড় করছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। চলো, এটা কে আছে, এটা দেখো সিকিম আছে। ওকে, আর ঠিক এই বরাবর দেখো পশ্চিমবঙ্গ এই শেষ হচ্ছে না, এই যে শেষ হচ্ছে,
ঠিক এই এই শুরু হচ্ছে, এই শুরু হচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, এই লম্বা হয়ে চলে গেছে, অ্যান্ড দিস ইজ আসাম। সেভেন সিস্টারের মধ্যে প্রায় মানে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেট। ঠিক আছে, এটা কি? এটা হলো আসাম। তারপরে ঠিক ওর উপরে কি আছে? ওর উপরে আছে আমার অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এখানে এসে জয়েন করেছে, এটা আছে অরুণাচল প্রদেশ। ওকে, তারপরে এখানে কি আছে? এই জায়গাটাতে আছে আমার নাগাল্যান্ড। তাহলে আসাম হলো, এখানে হলো অরুণাচল প্রদেশ, এই হলো আমার, তারপরে নাগাল্যান্ড, তারপরে মণিপুর, তারপরে মিজোরাম। তাহলে সিকিম এটা সেপারেট, এটাকে তুমি আলাদা করে কাউন্ট করো। এবার দেখো, একদম মিডিলে কে আছে? আসাম। ওর উপরে অরুণাচল প্রদেশ। এবার নিচ থেকে নামো, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ঠিক আছে, মিজোরামের আবার পশ্চিম থেকে চলে এসো ত্রিপুরা। ত্রিপুরার উপরেরটা কে আছে? এটা মেঘালয়। ঠিক আছে, এটা হলো মেঘালয়। ওকে, চলো এবার আমরা তাহলে দেখি। স্যার, এটা আমরা পড়লাম একটু আগে। এটা কি? এটা আমাদের কাছে আমরা 24, তাহলে এটা 25, এটা 26, এটা 27, এটা 28, এটা 29, এটা 30, আর এটা 31। ওকে, এবার আমার কাছে বলো তোমরা, তাহলে 24টা কি হবে? বলবে স্যার 24টা সিকিম। 25টা কি হবে? একদম মিডিলে কে বলতে পারবে? এই যে 25টা মিডিলে আছে, একটু আগে বললাম। অরুণাচল আসাম স্যার। প্রদেশ। না, আসাম। আসাম। আর আসামের উপরে কে আছে? আসামের উপরে আছে অরুণাচল প্রদেশ। এই যে এই পার্টটা, এই পার্টটা হলো অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এই যে পার্টটা, এটা হলো অরুণাচল প্রদেশ। ওকে, চলো 27 নম্বরে কে আছে অরুণাচল প্রদেশের ঠিক নিচে? স্যার নাগাল্যান্ড, মণিপুর, আর মিজো। নাগা, মণি, মিজো। ওকে, নাগা, মণি, আর মিজো। মিজোর ঠিক এদিকে কে আছে? এইটা কি হবে? এটা, এটা তো সরি, এটা তো মিজো। এটা কি হবে? এই জায়গাটা ত্রিপুরা। ত্রিপুরা স্যার। ওকে, ত্রিপুরা। এটা ত্রিপুরা স্যার। আর স্যার ঠিক ত্রিপুরার উপরে এই যে দেখতে পাচ্ছি, এটা আমার মেঘালয়। ওকে, তাহলে এটা ত্রিপুরা, আর 31টা কি? মেঘালয়। ওকে, ব্যাস, এটা আমাদের। এবারে স্যার কিছু কিছু বাদ চলে গেল। কি কি বাদ চলে গেল? কি কি বাদ চলে গেল? কে বলতে পারবে? কিছু কেন্দ্রশাসিত অঞ্চল, কিছু কিছু বাদ চলে গেল, সেটা কি? স্যার আন্দামান নিকোবর অঞ্চল। হ্যাঁ, আন্দামান নিকোবর অঞ্চল। আর বলো, আর কি আছে? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। আর বলো। পন্ডিচেরি। ভেরি গুড, ভেরি গুড। এবার তোমাদেরকে একটু আমি পরিষ্কার করে নিই ম্যাপটা। এবার আমরা আস্তে আস্তে এক এক করে পড়বো। দেখো, এই যে দুটো দেখছো তোমরা, এই যে দুটো, এই আছে একটা গুজরাটের, এই আছে, আর এখানে আছে, এটা হলো দাদরা এন্ড নগর হাভেলি। ঠিক আছে, এন্ড দমন এন্ড দিউ। এইটাকে বলা হয় দাদরা এন্ড নগর হাভেলি, এই যে এইটাকে। আর এটা হলো দমন এন্ড দিউ। ওকে, এটা এখন একটাই কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। এই যে জায়গাটা আমরা আলাদা করে পরের ক্লাসে পড়বো ইন ডিটেলে, এক একটা দ্বীপকে ছোট্ট ছোট্ট অংশে ভেঙে। এখন আমরা ওভারঅল পড়লাম, এটা হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই যে জায়গাটাকে, এটা হলো লাক্ষাদ্বীপ। তাহলে আমরা কটা কেন্দ্রশাসিত অঞ্চল পড়লাম? একটা, দুটো, তিনটে। অলরেডি একটা পড়ে নিয়েছি, কোথায়? সেটা নিউ দিল্লি আমরা পড়ে নিয়েছি, 4টে। জম্মু কাশ্মীর 5টা, আর লাদাখ হলো 6টা। লাদাখ হলো 6টা। ঠিক আছে, আচ্ছা। আর একটা আমাদের আছে পন্ডিচেরি। পন্ডিচেরি কোথায় কোথায় আছে সেটা আমরা দেখবো। কোথায় গেল ম্যাপটা? এই যে পন্ডিচেরি। পন্ডিচেরি অনেকগুলো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে,
প্রথমে পন্ডিচেরি আমরা দেখছি একটা অন্ধ্রপ্রদেশের উপরে আছে, যার নাম কি ইয়ানাম। ঠিক আছে, যার নাম কি ইয়ানাম। ঠিক আছে, তারপরে দুটো পন্ডিচেরি আছে আমাদের তামিলনাড়ুর উপরে, একটার নাম পন্ডিচেরি, এটাকে বলা হয় মেন মেন পন্ডিচেরি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা অনেকবার এসছে, মানে মুখ্য পন্ডিচেরি কোন রাজ্যে অবস্থিত, এটা একবার প্রশ্ন এসছে। আর একবার প্রশ্ন কি এসছে, এমন কোন কেন্দ্রশাসিত অঞ্চল যেটা ভারতের দুটি উপকূলে উভয় জায়গাতে আছে, পশ্চিম উপকূল এটা, আর এটা পূর্ব উপকূল, দুটো উপকূলেই আছে দেখো পন্ডিচেরি। ওকে, চলো। তামিলনাড়ুতে পন্ডিচেরির আর একটা আছে যেটার নাম হলো কারিকাল। তাহলে পন্ডিচেরির কটা অংশ তামিলনাড়ুতে আছে, বলবে স্যার দুটো, একটা হলো প্রধান পন্ডিচেরি আর একটা হলো কারিকল। ওকে, অন্ধ্রপ্রদেশে যেটা আছে সেটার নাম হলো ইয়ানাম, আর যেটা কেরালাতে আছে সেটার নাম হলো মাহে। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে? ওকে, তাহলে আমরা সাতটা পড়লাম, আমরা সাতটা এ পড়লাম, কোথায় গেল, হ্যাঁ এই যে। তাহলে আমরা কটা স্টেট পড়লাম আমাদের, তাহলে আমরা যদি বলি আমাদের মোট স্টেট কটা ইন্ডিয়াতে এখন বর্তমানে, মোট স্টেটস হলো 28টা, আর মোট কেন্দ্রশাসিত অঞ্চল ইউটি সেটা হলো 8টা, কিন্তু আমরা তো পড়েছি 7টা। তাহলে আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, এনিওয়ান, কেউ বলো? স্যার চণ্ডীগড়। আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল হলো চণ্ডীগড়। ওকে, তাহলে আমরা আবার বলছি এই আটটা কি কি, আটটা কি কি স্যার, একটা হলো নিউ দিল্লি, আর একটা হলো আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জ, আর একটা হলো আমাদের জম্মু এন্ড কাশ্মীর, 4 নম্বর হলো লাদাখ, 5 নম্বর হলো পন্ডিচেরি, 6 নম্বর হলো লাক্ষাদ্বীপ, 7 নম্বর হলো কে, কোনটা বাদ গেল, উম জম্মু কাশ্মীর হয়ে গেছে, লাদাখ হয়ে গেছে, পন্ডিচেরি, হ্যাঁ, দাদরা ও নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা ও নগর হাভেলি। ওকে, আর 8 নম্বর কে, 8 নম্বর হলো পন্ডিচেরি, সরি চণ্ডীগড়। ওকে, এই 8টা হলো আমাদের ইউনিয়ন টেরিটরি, যেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয়। ওকে, আর স্টেট কটা, স্টেট হলো 8টা, সেটা আমরা পড়লাম। ওকে, এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলতে পারো, না থাকলে আমাকে থামস আপ দাও, আমি তাহলে বুঝে যাবো তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো। স্যার বলো। এই কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিটা স্যার কোন রাজ্যের মধ্যে এটা আছে স্যার? পাঞ্জাব? চণ্ডীগড়, চণ্ডীগড়টা, হ্যাঁ স্যার চণ্ডীগড়। হ্যাঁ পাঞ্জাবের কাছে আছে, হরিয়ানাতে, হরিয়ানার কাছে। ওকে, চলো। এবারে আমাদের কিছু বেসিক ডিটেলস আমরা জানবো ভারত সম্পর্কে, সেটা কি তোমরা নোটেও পেয়ে যাবে যদিও। আমাদের প্রথম পয়েন্ট, আমাদের ভারত ইন্ডিয়া আগে কোন ভূমির অংশ ছিল? এটা ছিল গন্ডোয়ানা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল। ঠিক আছে, এটা এখন আমি তোমাদের বোঝাবো না, যখন আমি তোমাদের প্লেট টেকটনিক্স চ্যাপ্টারটা পড়াবো তখন আমি তোমাদের বলবো। ঠিক আছে, গন্ডোয়ানা, শুধু এখন এটুকু জেনে নাও, ভারত প্রাচীনকালে গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল, এটা তোমরা নোটেও পেয়ে যাবে, চিন্তা নেই, এখন নোট করার প্রয়োজন নেই। ভারত কোন মহাদেশের মধ্যে পড়ে? এটা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে। ওকে, নেক্সট, আমাদের ভারত, কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রাখছি আমি। আমাদের ভারত এরিয়ার দিক থেকে বিশ্বের কততম? বলবে স্যার এরিয়ার দিক থেকে বিশ্বের 7th, আর পপুলেশনের দিক থেকে বিশ্বের কততম, এনিওয়ান? এখন ফার্স্ট। ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট প্রায় এটা। এবার একটু ডিটেইলড ডেটাটা জেনে নাও, আমাদের ভারত বিশ্বের কত পার্সেন্ট পপুলেশন ভারতে আছে অল ওভার ওয়ার্ল্ডের? অল ওভার ওয়ার্ল্ডে 17.7% পপুলেশন আমাদের ভারতে অবস্থিত। ওকে, 17.7%। ওকে, চলো নেক্সট। নেক্সট যদি আমি বলি, আমাদের
তোমাদের ওটা তো বলে দিলাম ভারতের রেকর্ডটা। এবারে কথা হলো আমাদের সবচেয়ে ওটা আমরা পরে করছি একটু, তার আগে আমি বলি এরিয়ার দিক থেকে ভারতের লার্জেস্ট স্টেট কোনটা? রাজস্থান। ও, বলবে স্যার রাজস্থান। রাজস্থানই হবে। আর এরিয়ার দিক থেকে আমি স্টেটের কথা বলছি এখন, আমি এখন ইউটির কথা বলছি না। স্মলেস্ট কোনটা? বলবে স্যার গোয়া। গোয়া। Okay. এবারে সেম জিনিস বলো পপুলেশনের দিক থেকে, স্টেটের কথা বলছি। পপুলেশনের দিক থেকে ভারতের বিহার। লার্জেস্ট কোনটা? পপুলেশন বিহার। উত্তর কে বলতে পারবে? বলো বলো ইউপি কি স্যার। উত্তরপ্রদেশ। ওকে, বিহারে যেটা তোমরা বলছো না, তোমাদের একটু পপুলেশন গুলিয়ে যাচ্ছে। ডেনসিটি বেশি। পপুলেশন ডেনসিটি বেশি, ভেরি গুড। বিহারে জনঘনত্ব বেশি, জনসংখ্যা বেশি নয়। আর জনঘনত্বটা কি? জনঘনত্বটার মানে হলো জায়গা, অল্প জায়গার মধ্যে অনেক লোক বাস করে, সেটাকে জনঘনত্ব বলে। আর জনসংখ্যা মানে কি? টোটাল কত লোক বাস করে। ঠিক আছে, হয়তো লোক ছড়িয়ে ছিটিয়ে বাস করে কিন্তু অনেক লোক বাস করে, সেটাকে জনসংখ্যা বলে। ওকে, আচ্ছা। আর জনঘনত্বের মধ্যে কি 1 স্কয়ার কিমি বা 1 স্কয়ার মিটারের মধ্যে কত লোক বাস করে, এটাকে জনঘনত্ব বলা হয়। ছোট জায়গার মধ্যে কত লোকের ভিড় আছে। ওকে, আচ্ছা। পপুলেশনের দিক থেকে স্মলেস্ট কে আছে? পপুলেশনের দিক থেকে স্মলেস্ট আছে আমাদের সিকিম। ওকে, বোঝা গেছে? চলো এবারে স্যার এটা তো স্টেট হলো, এবারে আমরা যদি বলি এরিয়ার দিক থেকে সবচেয়ে বড় ইউটি কোনটা, কেন্দ্রশাসিত অঞ্চল? কে বলতে পারবে? এটা দেখি অনেকে হয়তো একটু কনফিউশন থাকতে পারে, দেখি কে বলতে পারবে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? আন্দামান। না, স্যার জম্মু কাশ্মীর। না, এটা অনেকেরই গুলিয়ে যায়, ওই জন্য তোমাদের জিজ্ঞাসা করছি। এটা সবসময় মনে রাখবে, এরিয়ার দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো এখন লাদাখ। ওকে, আর সবচেয়ে স্মলেস্ট এরিয়ার দিক থেকে সেটা হলো তোমার লাক্ষাদ্বীপ। ওকে, যেটা ইংলিশ থেকে বলা হয় লাক্ষাদ্বীপ। ওকে, লাক্ষাদ্বীপ। ওকে, ঠিক সেভাবে আমরা পপুলেশনটা যদি পড়ি, পপুলেশনের দিক থেকে লার্জেস্ট ইউটি কি আছে? পপুলেশন সবচেয়ে বেশি কোন ইউটি সবচেয়ে বেশি ফেমাস? ইজিলি বলতে পারবে স্যার দিল্লি। দিল্লি। দিল্লিতে সব লোক বাস করতে চায়। আর স্মলেস্ট, ইউটির ক্ষেত্রে দুটোই স্মলেস্ট সেম, এখানেও পপুলেশন সবচেয়ে কম লাক্ষাদ্বীপ। ওকে, ওকে, এটা আমাদের কিছু ফ্যাক্ট ছিল, সেটা আমরা ডিসকাস করলাম। এবার আমি তোমাদেরকে একটা আননোন ফ্যাক্টস আর কি জিজ্ঞাসা করতে চাই, দেখি কেউ বলতে পারে কিনা। আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি কোনটা? লার্জেস্ট তো তোমরা জানো ভ্যাটিকান রাশিয়া। সিটি। ভেরি গুড। সবচেয়ে স্মলেস্ট কান্ট্রি সেটা হলো ভ্যাটিকান সিটি। একদম ছোট্ট একটা শহর এবং এটাই আলাদা একটা দেশ হিসাবে কাউন্ট হয়। ঠিক আছে, চলো এবার আমরা ভারতের কিছু পয়েন্ট পড়বো, যে পয়েন্ট গুলো একটু ফেমাস। কি কি? ভারতের একদম উত্তরের যে পয়েন্ট আছে, এই যে কোথায় গেল, আমি একটু এটা ট্রাই করি। কোন কালার নেব? উত্তরের যে পয়েন্ট আছে সেটাকে বলা হয় ইন্দিরা কল। কি বলা হয়? ইন্দিরা কল। ওকে, ইন্দিরা কল। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে ইন্দিরা ইন্দিরা কল এটা যে সবচেয়ে ভারতের উত্তরতম বিন্দু, সবচেয়ে ভারতের নর্থার্ন মোস্ট পয়েন্ট, উত্তরতম বিন্দু ইন্দিরা কল। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এখানে একটা উত্তরতম বিন্দু যদি থাকে, এইটাকে কেন নেওয়া হয় না? এইটাকে কেন আমরা কাউন্ট করছি? এটা তো উপরে আছে, তাই না? এই যে জায়গাটা তো উপরে আছে, তাহলে আমরা এইটাকে কেন কাউন্ট করছি? এনিওয়ান?
এখানেও তো কোনো বিন্দু থাকতে পারে, তাহলে আমরা এই জায়গাটাকে কেন কাউন্ট করছি? একটু স্যার পরে ওটা এটা কি করছি। পাক অকুপাইড হ্যাঁ, এরিয়া? ভেরি গুড, ওটা হলো কিসের পাক মধ্যে পড়ছে স্যার? অকিউপাইড এরিয়া। ওটা হলো পাকিস্তানের এখন অধিকারে আছে, একটু একটু পরে আমরা সেটা নিয়ে আসবো। তাই আমরা এখানে পড়ছি। হ্যাঁ, এইটা আমাদের, এটা আমাদের যেটা আছে এটাকে বলা হয় ইন্দিরা কল। এবার কথাটা হলো কল মানে কি স্যার? ইন্দিরা কল, এই কল কথাটার মানে কি? এই কল কথাটার মানে হলো যখন দুটো পর্বত দুদিকে থাকে, এটা হলো পর্বতের পিক, এটা হলো পর্বতের পিক, দুটো পর্বতের চূড়া, এর মাঝে যে খাতটা থাকে এটাকে বলা হয় স্থানীয় ভাষায় কল, বা আরেকটা বলা হয় লা। ওকে, যেমন কি এক্সাম্পল দাও, নাথুলা পাস, আমরা পড়িনি নাথুলা পাস? ওকে, নাথুলা পাস। এই কল কথাটার মানে হলো দুটো পর্বতের মাঝে খাত বা ফাঁকা জায়গা। ওকে, ওকে, এটাকে বলা হয় কল। তাই এটাকে ইন্দিরা কল বলা হয় এটাকে, রাইট? চলে এসো আমাদের সাউথার্ন পয়েন্ট। সাউথার্ন পয়েন্টে কি আছে? একদম দক্ষিণ, মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু সেটাতে কি আছে? সেটাকে বলা হয় কন্যাকুমারী। সেই পয়েন্টের নাম হলো কন্যাকুমারিকা। ওকে, তামিলনাড়ুতে আছে কন্যাকুমারী। যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত, কারণ এটা ভারতের মূল ভূখণ্ড, এই যে পুরোটা দেখছো এইটা ভারতের মূল ভূখণ্ড। কিন্তু দেখো এখানে তো আন্দামান, এটাও তো আমাদের ভারত বলছে, কিন্তু ভারত থেকে যেহেতু এটা আলাদা, তাই এটা কেবল ভারত বললে আমরা এটা কনসিডার করব, কিন্তু মূল ভূখণ্ড বললে তখন আমরা এটা কনসিডার করব। ওকে, এবার যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু, তখন বলবে ইন্দিরা পয়েন্ট। ওকে, ইন্দিরা কি? ইন্দিরা পয়েন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো। এই ইন্দিরা পয়েন্ট কিন্তু এখন বর্তমানে জলের তলায় নিমজ্জিত আছে, ঠিক আছে? তাও আমরা এটাকে কনসিডার করি যে এটা ইন্দিরা পয়েন্ট। ওকে, চলো। এবার চলে আসি সবচেয়ে পূর্বতম বিন্দু, যেটা কোথায় আছে? যেটা আছে অরুণাচল প্রদেশে। তার নাম কি? তার নাম হলো কিবিথু। সবচেয়ে পূর্বতম আছে, ঠিক আছে? আর দেখো এখানে গুজরাটে আছে সবচেয়ে পশ্চিমতম, সবচেয়ে পশ্চিমতম। তাহলে সেটা কি? তার নাম হলো গুহার মতি বা গুহার মাটা, যা খুশি বলতে পারো। এবারে ইউপিএসসি 2015 সালে একটা প্রশ্ন এসেছিল ইউপিএসসি লেভেলে। কি প্রশ্ন এসেছিল? ভারতের সবচেয়ে পশ্চিমতম রাজ্য কোনটা? ভারতের সবচেয়ে পশ্চিমতম রাজ্য সেটা কোনটা হবে? সেটা হবে গুজরাট। এটা হলো ভারতের সবচেয়ে পশ্চিমতম রাজ্য। ঠিক সেভাবে আমাদের সবচেয়ে পূর্বতম রাজ্য কোনটা? সেটা হবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? আর সবচেয়ে উত্তরতম রাজ্য কোনটা? সেটা হবে, যদি বলে উত্তরতম জায়গা বা কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হবে লাদাখ। আর যদি বলে উত্তরতম রাজ্য, তাহলে কোনটা হবে? তাহলে হবে হিমাচল প্রদেশ। মনে রাখবে কিন্তু, গোলাবে না। তোমাকে ডাউট, মানে তোমাকে একটু কনফিউজ করার জন্য জিজ্ঞাসা করতে পারে যে উত্তরতম রাজ্য কোনটা, আর অপশন এ তে রেখে দিল লাদাখ, এটা কিন্তু মানবে না। লাদাখ কিন্তু রাজ্য নয়, এটা কেন্দ্রশাসিত অঞ্চল। রাজ্য হবে হিমাচল প্রদেশ, সবচেয়ে উত্তরতম। ক্লিয়ার? চলো। আর সবচেয়ে দক্ষিণতম কোনটা হবে? সেটা হবে তামিলনাড়ু। ওকে, এখানে কারো কোনো প্রশ্ন এটা নিয়ে? ওকে, চলো। এবারে আমরা দেখব ভারতের আমাদের ভারতের যে সীমানা, ভারতের মাঝখান দিয়ে আমরা যখন একটু একদম প্রথমেতে আবার ফিরে যাব, তুমি দেখতে পাবে এই যে দেখো এটা 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, এই যে রেখাটা, এটাকে তুমি যদি একটু আগে বাড়াও এটাও ভারতের মধ্যে দিয়ে যাবে। আর 15 ডিগ্রি, এটাও দেখো ভারতের মধ্যে দিয়েই যাবে। Okay? তাহলে নিশ্চয়ই এর মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, এটাও গেছে, তাই না? 23.5 ডিগ্রি নর্থ, এটাও গেছে। তো সেটা আমরা এখানে পড়বো। ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষরেখাটা গেছে প্রায় মাঝখান দিয়ে? সেটা হবে 23.5 ডিগ্রি উত্তর, কর্কট ক্রান্তি রেখা।
ঠিক আছে। আচ্ছা, ভারতের একদম যেটা মূল ভূখণ্ডের সবচেয়ে নিচের দাগজিমা রেখা সেটা কত, মানে সেটা কত, 8°4' নর্থ। আমি কি বললাম, উম, দক্ষিণের বিন্দুটাও কেন নর্থ লিখছি, কেননা স্যার ভারত টোটালি নিরক্ষরেখার উপর দিকে অবস্থিত, টোটালি নিরক্ষরেখার উপরের দিকে অবস্থিত, তাই এটাও নর্থ হবে, এটাও নর্থ হবে, একটু আগেই বললাম। তাহলে আমাদের ভারতের সবচেয়ে নিচের সর্বনিম্ন অক্ষরেখা কোনটা হবে, সেটা হবে 8°4', আর সবচেয়ে উত্তরে আছে 37°6'। প্রায় গ্যাপ কত, 37 - 8, প্রায় 29 ডিগ্রির গ্যাপ আছে। ওকে, এটা লেখার কারণ আছে, একটু পরে বলছি। এবারে আমাদের ভারতের পূর্ব দিকের দাগরিমা রেখাটা কত, পূর্ব দিকের দাগরিমা রেখাটা হলো 97°25'। আর তুমি একটা জিনিস দেখো এখানে, যেমন ভারতের উত্তর দক্ষিণ বিন্দু দুটোই নর্থ, তেমন ভারতের পূর্ব বিন্দুও ইস্ট হবে, পশ্চিম বিন্দুও ইস্ট হবে, কেননা এটা তো মূল মধ্যরেখার ডান দিকে অবস্থিত, ডান দিকে যারা থাকে সবই ইস্ট হয়। ওকে, চলো তাহলে পূর্ব দিকটা কত, 97°25', আর পশ্চিম দিকটা কত, সেটা হবে 68°7'। তাহলে 97 - 68°, পূর্ব পশ্চিমের টোটাল দাগরিমা রেখার গ্যাপ কত, সেটা হবে 29 ডিগ্রি। তাহলে স্যার আমার উত্তর দক্ষিণ বরাবর অক্ষরেখা 29 ডিগ্রি গ্যাপ আছে, দাগরিমা রেখারও 29 ডিগ্রি গ্যাপ আছে, তাহলে উত্তর দক্ষিণের ডিস্টেন্সটা 3200, নর্থ টু সাউথ এর ডিস্টেন্সটা 3214 কেন, 14 কিমি হলো কেন, আর আমাদের পশ্চিম থেকে পূর্বের ডিস্টেন্সটা, পূর্ব পশ্চিমের ডিস্টেন্সটা আমাদের কাছে 2933 হলো কেন, ইস্ট থেকে ওয়েস্টের ডিস্টেন্সটা আমাদের 2934 কিমি হলো কেন, একই হওয়ার কথা ছিল। তাহলে উত্তর দক্ষিণের ডিস্টেন্সটা বেশি হলো কেন আর পূর্ব পশ্চিমের ডিস্টেন্সটা কম হলো কেন, কেউ বলতে পারবে? এনিওয়ান? কার কি লজিক এখানে মনে হচ্ছে বলতে পারো আমাকে। স্যার এটা তো অক্ষরেখা একটা, আর একটা তো দ্রাঘিমা রেখা যাচ্ছে, আর দুটোর ক্যালকুলেশন তো আলাদা হবে। হুম, কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে, আরো আর একটু কেউ আইডিয়াটা ক্লিয়ার করতে পারবে? কিছুটা ঠিক জায়গায় বলেছে জুলেখা, আর একটু কেউ বলতে পারবে? স্যার কোনো একটা হিসাব ছিল, ছোটবেলায় পড়েছি, মনে হুম নেই। হুম হুম, রাইট রাইট রাইট, শোনো, ওটাই বলতে চাইছি। যখন এখানে আমি তোমার এঁকে দেখালে অতটা বুঝতে পারবে না, পরের ক্লাসে আমি ছবিটা নিয়ে নেবো, আগে তোমাকে আমি বলি জাস্ট, এই যদি পৃথিবী হয়, অক্ষরেখাগুলো না একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আছে, এর গ্যাপ কোনোদিন চেঞ্জ হয় না, কোনোদিন চেঞ্জ হয় না। আর এক এক ডিগ্রির গ্যাপে হলো 111 কিমি, ঠিক আছে অক্ষরেখাটা। কিন্তু দাগরিমা রেখাটার গ্যাপ চেঞ্জ হয়, যত পূর্ব দিকে যাবে, সরি যত উত্তর দিকে যাবে, উত্তর দিকে যত যাবে ওর গ্যাপ কমতে থাকে, কমতে থাকে, কেননা এরা তো অর্ধবৃত্তাকার হয়, ঠিক আছে, ওর গ্যাপ কমতে থাকে। কিন্তু অক্ষরেখাদের গ্যাপ, দুটো অক্ষরেখার মাঝের গ্যাপ সব জায়গাতে সমান, ওই জন্য 29 ডিগ্রি অক্ষরেখার, এটা তো এরকম তো অক্ষরেখা গেছে তাই না, 29 ডিগ্রি অক্ষরেখা মানে উত্তর দক্ষিণ বরাবর ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে গেছে, আর পূর্ব পশ্চিম বরাবর ডিস্টেন্সটা অনেকটা কম হয়ে গেছে, কেননা দাগরিমা রেখাগুলো যত উত্তর দিকে যায় ওদের মধ্যে ডিস্টেন্সটা কমতে থাকে, উত্তর আর দক্ষিণ দিকে। দাগরিমা রেখার ডিস্টেন্স উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে তুমি দিকে যত যাবে তত ডিস্টেন্স কমতে থাকবে। ওকে, ওকে, এখানে দেখো তুমি বুঝতে পারবে, এখানে একটা জিনিস দেখো বুঝতে পারবে, দেখো এখানে দেখো এই একটা দাগরিমা রেখা, এই একটা দাগরিমা রেখা, দেখো কত ছোট ডিস্টেন্স না, এইটুকু ডিস্টেন্স না, আর দেখো এখানে দেখো কতটা বেশি ডিস্টেন্স না, তাহলে মাঝের দিকে দাগরিমা রেখার ডিস্টেন্স সবচেয়ে বেশি হয়, আর উত্তর দিকে উত্তর আর দক্ষিণ দিকে দেখো কতটা কম হচ্ছে না, ওই কারণে আমাদের ভারতটা এই বরাবর একটু কম ডিস্টেন্স আর এই বরাবর একটু বেশি ডিস্টেন্স। ক্লিয়ার? ওকে, প্রত্যেককে কি বোঝাতে পারলাম? চলো নেক্সট। এবার আমরা দেখব, যেভাবে আমরা অক্ষরেখাটা দেখলাম
নিরক্ষরেখাটা এই যে গেছে ট্রপিক অফ ক্যান্সার, এই যে গেছে, এটা কি গেছে, এটা গেছে কর্কট ক্রান্তি রেখা। আর এদিক বরাবর কি গেছে, এদিক বরাবর গেছে মূল মধ্য ভারতের প্রমাণ সময়। ভারতের প্রমাণ সময় কি 82.5°, এটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ওকে, এই এই বরাবর আমরা ভারতের সময় গণনা করি এই এই রেখাটাকে ধরে 82°30' পূর্ব। মনে রাখবে কিন্তু 82°30' পূর্ব, ইস্ট, ওয়েস্ট কিন্তু নয়, কারণ আমাদের ভারতের যত দাগরিমা রেখা সব পূর্ব। ঠিক আছে, এই রেখা বরাবর আমরা সময় গণনা করি, এটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমাদের ভারতের টাইম জোন কটা, আমাদের ভারতের টাইম জোন হলো একটা। ওকে, মনে রাখবে। এবারে এখানে দেখো কিছু স্টেটের মধ্যে দিয়ে আমাদের এটা গেছে না, কিছু স্টেটের মধ্যে দিয়ে টপিক অফ ক্যান্সারটা গেছে না। এবার আমরা কি এটা বলতে পারি, এখানে 1 দিলাম, 2 দিলাম, এটা 3 দিলাম, এটা 4 দিলাম, এটা 5 দিলাম, এটা 6 দিলাম, আর এটা 7 দিলাম। বলো তো দেখি এটা কে কে, আমরা একটু আগে ম্যাপ করলাম। এটা আর এখানে একটু আছে, এটা আছে রাজস্থান, ঠিক আছে, সরি এটা আছে গুজরাট, এই আছে রাজস্থান, এটা হচ্ছে 7, 8 করে নাও, 8, এটা 8 করে নাও, ঠিক আছে। দেখো এই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। একটু আগে আমরা ম্যাপ পড়লাম না? ওকে, তো আমার এখানে ম্যাপটা নেওয়া হয়নি বোধহয়। হ্যাঁ, এই যে ম্যাপটা আমার নেওয়া হয়েছে, দেখো কি আছে, গুজরাট এই যে গেছে না, এই যে এটা কি আছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এটা আছে কি ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। তাহলে মোট কটা স্টেটের উপর দিয়ে গেছে ট্রপিক অফ ক্যান্সার, মানে 23.5° দ্রাঘিমা রেখাটা, 23.5° নর্থ। বলবে স্যার 8টা স্টেটের উপর দিয়ে গেছে। ওকে, কি কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, নেক্সট যদি আমি তোমাদেরকে বলি, আমাদের যে প্রমাণ সময় সেটা কটা স্টেটের উপর দিয়ে গেছে, বলবে স্যার উত্তরপ্রদেশ, এই তো প্রমাণ সময় 82.5°, তাই না? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। তাহলে মোট কটা স্টেট হলো, 1, 2, 3, 4, 5টা। তাহলে যেটা 82.5°30' ভারতের প্রমাণ দাগরিমা রেখা, ইস্ট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা 1, 2, 3, 4, 5 মোট 5টা স্টেটের উপর দিয়ে গেছে। ঠিক আছে, 5টি স্টেটের উপর দিয়ে গেছে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এবারে আমার যেটা মাঝে মধ্যে প্রশ্ন পড়ে, যে উত্তরপ্রদেশের কোন শহরের উপর দিয়ে গেছে, সেটা হলো মির্জাপুর। ওকে, এটা মনে রাখবে, তোমরা সব এগুলো নোটে পেয়ে যাবে। ক্লাস মানে কি, ক্লাসে আমি তোমাকে ভিজুয়ালাইজ করাবো, আর নোটের মধ্যে ইনফরমেশন থাকবে। ক্লাস থেকে কনসেপ্ট বুঝবে, নোট থেকে পড়ে নেবে। ওকে, দেখো এবার এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে যে কিবিথু আছে না, কিবিথু, এর এর দাগরিমা রেখাটা দেখো 91°, প্রায় 91°-র কাছাকাছি। আর যে এই গুহার মাটা আছে, এর দাগরিমা রেখাটা দেখো প্রায় 68°-র কাছাকাছি, তাই না? তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত, এই দুটোর মধ্যে গ্যাপ 91 - 68, তাহলে 3 আর প্রায় 23°-র গ্যাপ আছে। ওকে, এই 23° গ্যাপ হওয়ার কারণে যখন এখানে 6:28 বাজে, তখন এখানে 4:34 বাজে। প্রায় কত ঘন্টার গ্যাপ, প্রায় 2 ঘন্টার গ্যাপ। ওকে, আর তখন আমাদের এখানে কত বাজে, আমাদের এখানে প্রায় 2 ঘন্টার গ্যাপ। কিন্তু তখন ইন্ডিয়ায় যারা মাঝখান বরাবর থাকে, ওদের কটা বাজে, ওদের বাজে 5:30টা। ওকে, তাহলে যারা ইন্ডিয়ার মাঝখান বরাবর থাকে তারা 1 ঘন্টা অরুণাচল প্রদেশ থেকে এগিয়ে থাকে। আর এটা অতটা ইম্পর্টেন্ট নয়, যদি এটা আমি বেকার বলছি তোমাদেরকে, শুধু এইটুকু জানো,
গুজরাটে যে সময় হয় আর অরুণাচল প্রদেশে যে সময় হয় ওদের মধ্যে পার্থক্য প্রায় 2 আওয়ার্স হয়ে যায়। কেন? কারণ দুটো দাগরিমা রেখার মধ্যে প্রায় 23 ডিগ্রির গ্যাপ থাকে। ওকে, 23 ডিগ্রির প্রায় কি থাকে, প্রায় আমার গ্যাপ থাকে। রাইট, বোঝা গেছে এটা? এনি ডাউট? আচ্ছা, এই এই ইনফরমেশনটা নিয়ে নাও। আমাদের এই যে 82.5 ডিগ্রি পূর্ব, এই দাগরিমা রেখাটা, এটা কে গণনা করেছিল প্রথমবারে? যে মির্জাপুরের উপর দিয়ে গিয়েছিল, এটা প্রথমে কোন ভাইসরয়ের আমলে এটা করা হয়েছিল? সেটা হলো 1905 সালে লর্ড কার্জনের আমলে। ওকে, লর্ড কার্জন। ঠিক আছে, এবার আর একটা প্রশ্ন এখানে আসে, আমার এখানে আসে স্যার। আচ্ছা, তার আগে আমি তোমাদের আর একটা ইনফরমেশন দেব। কোথা থেকে দেবো? এখান থেকেই দিই। হ্যাঁ, এখান থেকেই দিই। চলো, কি দেব? যে গুজরাটের কোন শহরের উপর দিয়ে গেছে মূল মধ্যরেখা? ঠিক আছে, গুজরাটের, এটা যদিও নোটে পেয়ে যাবে, এটা অতটা প্রয়োজন হবে না। ঠিক আছে, এটা নোটে দিয়ে দেবো। ঠিক আছে, যেটা যেটা মেন তোমার ইম্পর্টেন্ট সিটি, গুজরাটটা ইম্পর্টেন্টটা হলো রাজস্থানের কোন শহরের উপর দিয়ে গেছে? রাজস্থানের জয়পুরের উপর দিয়ে গেছে। জয়পুর, ঠিক আছে, জয়পুরের পাশ দিয়ে গেছে। আচ্ছা, তুমি যদি বলো ত্রিপুরার যেটা আগরতলার উপর দিয়ে গেছে, আগরতলা। ঠিক আছে, তারপরে আর একটা ইম্পর্টেন্ট মিজোরামের আইজল শহরের উপর দিয়ে গেছে। ওকে, এই তিনটে মনে রাখবে। ঠিক আছে, ত্রিপুরার আগরতলা, মিজোরামের আইজল, আর রাজস্থানের জয়পুর। কেননা এই তিনটেই হলো এই তিনটে জেলার, সরি, এই তিনটে রাজ্যের রাজধানী। এই তিনটে শহর হলো এই তিনটে রাজ্যের রাজধানী। ঠিক আছে, তাই আমাদের এই তিনটে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে নিম্নের মধ্যে কোন শহরটির উপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে? আগরতলা, আইজল আর জয়পুর, এই তিনটে রাজধানীর উপর দিয়ে গেছে। ওকে, নেক্সট। এবার আমাদের একটু একটা প্রশ্ন একবার এসেছিল, তাই আমি এটা নিলাম। দেখো, এটা আমাদের কি রেখা? এটা আমাদের কর্কটক্রান্তি রেখা। এটা আমাদের কি রেখা? এটা আমাদের ভারতীয় প্রমাণ দাগরিমা রেখা। এই দুটো যেখানে মিক্স হচ্ছে, এই অঞ্চলটার নাম কি? এনিওয়ান, কেউ বলতে পারবে? এই দুটো যেখানে ক্রস করছে, কারো জানা আছে এটা? কর্কটক্রান্তি রেখা এবং মূল মধ্যরেখা কোথায় মিলিত হয়, সেই শহরটাও জিজ্ঞাসা করতে পারে, সেই স্টেটটাও জিজ্ঞাসা করতে পারে। আমি তোমাদের স্টেট জিজ্ঞাসা করছি, যেহেতু একটু আগে আমি তোমাদের পড়ালাম। অনুমান করে বলো তো এটা কোন স্টেটের কাছে হতে পারে? অনুমান করে বলো। স্যার উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ। আচ্ছা, কাছাকাছি যাচ্ছ, আর বলো। উত্তরপ্রদেশটা অনেকটা উপরে হয়ে গেল, মধ্যপ্রদেশটা তাও কাছাকাছি হয়েছে। ছত্তিশগড়। ভেরি গুড, ছত্তিশগড়। এটা ছত্তিশগড় স্টেটের মধ্যে পড়ছে। এবার ছত্তিশগড় স্টেটের মধ্যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? ছত্তিশগড় স্টেটে কোরিয়া বলে একটা ডিস্ট্রিক্ট আছে, কোরিয়া। সেই ডিস্ট্রিক্টের মধ্যে একটা বৈকুণ্ঠপুর বলে জায়গা আছে। এটা একবার পরীক্ষায় এসেছিল, রেলের পরীক্ষা, ওই জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, বৈকুণ্ঠপুর বলে জায়গা আছে। মানে সেখানে এই দুটি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা মিলিত হয়। ক্লিয়ার? চলো, যেখানে ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এই দুটো মিট করে। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো ভারতের এমন কতগুলি স্টেট আছে, স্টেটের কথা বলছি, যারা না কোনো দেশের সাথে আর না কোনো সাগরের সাথে বাউন্ডারি শেয়ার করে না। এর মানে কি? এর মানে হলো এরা ল্যান্ড লকড স্টেট। ল্যান্ড লকড স্টেট মানে কি? চারিদিকে কেবল ভূমি, স্থলভূমি, কোনো জলভূমি নেই, আর কোনো দেশের আন্তর্জাতিক সীমানাও নেই এদের সাথে। ঠিক আছে, কটা আছে? হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা। হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা।
তাহলে মোট কটা হলো আমাদের? এরকম 5টা স্টেট আছে। ওকে, এখান থেকে আমরা আরো কিছু জেনে নিই যে কটা স্টেটের সাথে আমাদের সাগর বা জলজ মানে ওয়াটার বাউন্ডারি শেয়ার করছে কটা স্টেট? স্যার কেরালা, কেরালা 1 নম্বর, কর্ণাটক 2 নম্বর, গোয়া 3 নম্বর, মহারাষ্ট্র 4 নম্বর, গুজরাট 5 নম্বর। তাহলে পশ্চিম উপকূলে, এটা আমাদের কি উপকূল? পশ্চিম উপকূল। এদিকে কতটা আছে? 5টা আছে। আর এদিকে দেখি, এটা 6, তামিলনাড়ু 6, অন্ধ্রপ্রদেশ 7, উড়িষ্যা 8, আর ওয়েস্ট বেঙ্গল 9। এদিকে কে আছে? এদিকে কেউ নেই, ওয়েস্ট বেঙ্গল 9। ওকে, আর নেই। তাহলে আমাদের মোট 9টা এমন স্টেট আছে ওয়াটার বর্ডার শেয়ার করছে, মোট 9টা স্টেট। ওকে, আচ্ছা, কটা স্টেট বাউন্ডারি শেয়ার করছে? মোট কটা স্টেট আন্তর্জাতিক স্টেট বাউন্ডারি? আচ্ছা, তার মধ্যে বলে দিই, তার মধ্যে এই যে গুজরাটের বাউন্ডারিটা দেখছো, সবচেয়ে বৃহত্তম উপকূল রেখা হলো এইটা, লার্জেস্ট। ঠিক আছে, সবচেয়ে বৃহত্তম উপকূল রেখা কার? গুজরাটের। ওকে, এবার দেখি কে কে আমার এই বাউন্ডারি শেয়ার করছে আন্তর্জাতিক। স্যার এই একটা হলো, একটা রাজস্থান, তাহলে গুজরাট 1। স্যার রাজস্থান হলো, এই টোটাল চলে গেল 2। পাঞ্জাব হলো 3, জম্মু কাশ্মীর 4, লাদাখ হলো 5, হিমাচল প্রদেশ 6, উত্তরাখণ্ড 7, সিকিম 8, ওয়েস্ট বেঙ্গল 9, কারণ বাংলাদেশের সাথে শেয়ার করছে, অরুণাচল প্রদেশ 10, আসাম 11, নাগাল্যান্ড 12, 13, মণিপুর 14। ওকে, আর ত্রিপুরা 15। মোট 15খানা এমন স্টেট আছে, মোট আমার 15খানা এমন স্টেট আছে যেটা আমার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে। ওকে, স্যার মেঘালয়টা হবে না? ক্লিয়ার? মেঘালয় তো বাংলাদেশের সাথে শেয়ার করছে। কোনটা বলো? স্যার মেঘালয়। রাইট, মেঘালয়। সরি, তাই আমার ডাউট হচ্ছে যে একটা মেঘালয়। ওকে, এটা আমার 16। ওকে, মেঘালয় বাংলাদেশে শেয়ার করছে, 16টা স্টেট আমার শেয়ার করছে। এবার আমরা দেখে নেবো আমাদের কতগুলো দেশের সাথে আমাদের, আন্তর্জাতিক দেশের সাথে আমাদের বাউন্ডারি শেয়ার করা হয়। প্রথমে কি আছে? বাংলাদেশ, চায়না, ভুটান, নেপাল। 1, 2, 3, 4। পাকিস্তান 5, আফগানিস্তান 6, আর এটা হলো আমার 7। ওকে, আর মায়ানমার হলো আমার 8। ওকে, মোট 8টা আমাদের নেবারিং কান্ট্রিজ। এখানে মালদ্বীপ আছে, মালদ্বীপকে আমরা যদি ধরি সেটাকে আমার 9টা হবে। ওকে, মালদ্বীপের সাথে আমাদের ওয়াটার বাউন্ডারি শেয়ার আছে। ওকে, চলো এবারে আমরা এক এক করে পড়বো। তার আগে আমরা বলে দিই আমাদের উত্তর পশ্চিমে কোন দুটো আছে। বলবে স্যার উত্তর পশ্চিমে নর্থ ওয়েস্ট বরাবর আছে আফগানিস্তান, পাকিস্তান। উত্তরে একদম নর্থে কারা কারা আছে? স্যার নর্থে 3টে আছে, চাইনা, ভুটান অ্যান্ড নেপাল। ইস্টে কে আছে স্যার? ইস্টে আছে অনলি মায়ানমার। আর সাউথে কে আছে স্যার? সাউথে আছে শ্রীলঙ্কা আর মালদ্বীপ। ওকে, চলো এবার আমরা একটা একটা করে আমরা দেখবো। ওকে, এখানে দেখো তোমাদের ডেটা দেওয়া আছে, টোটাল নেবারিং কান্ট্রিজ কটা, টোটাল প্রতিবেশী দেশ 9টা। কে কে তার নাম এখানে দেওয়া আছে। আচ্ছা, টোটাল ল্যান্ড বর্ডার, এই যে আমরা টোটাল ল্যান্ড বর্ডারটা পাচ্ছি, ইন্টারন্যাশনাল বর্ডার, এই যে শুরু হচ্ছে যাচ্ছে, এই যে এতটা গেল আমার, এই টোটাল ল্যান্ড বর্ডার এটা কত? এটা আমার কাছে বলছে 15,106 কিমি। আর টোটাল আমার কোস্টাল বর্ডার মানে হলো এই যে তোমার সমুদ্রিক বর্ডারটা। ওকে, উপকূলীয় সীমারেখা, এটাকে বলা হয় কোস্টাল বর্ডার। এটা মোট কত? এই পর্যন্ত গিয়ে স্টপ। কোস্টাল বর্ডারটা হলো আমার 7,516 কিমি। ওকে, এবারে শুধু এইটুকু নয়, এর সাথে তোমার লাক্ষাদ্বীপেরও আছে, এদিকে তোমার আন্দামান নিকোবর আছে, সেটাও আছে। টোটাল কোস্টাল বর্ডারটা হলো আমার 7,516। ক্লিয়ার? চলো এবার এটা আমরা দেখি যে কোন বর্ডার কতটা। এদিকে কে আছে দেখো, প্রথমে আছে স্কাই ব্লু কালার, কি আছে? এই যে
মায়ানমারের সাথে আমাদের বর্ডার কত? ইন্ডিয়ান মায়ানমারের সাথে 1000। এটা কি ইন্ডিয়া মায়ানমার? 1643 কিমি। ঠিক আছে। গ্রিনটা কত আছে? ইন্ডিয়া পাকিস্তান, এটা আছে 1323 কিমি। ঠিক আছে। সবচেয়ে ছোট, সবচেয়ে শর্টেস্ট বাউন্ডারি কার আছে? ইন্ডিয়া আফগানিস্তান, কত আছে? 106 কিমি। আচ্ছা, চায়নার আছে সবচেয়ে বেশি, সরি সবচেয়ে বেশি বাংলাদেশ, তারপরে চায়না। বাংলাদেশ কটা? সবচেয়ে লংগেস্ট হলো 4906 কিমি। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভুটান। ভুটানে এই যে আছে ভুটান, এখানে আমাদের ইন্ডিয়ান বর্ডারটা মোট কত কিমি? 699 প্লাস 700 বলতে পারো। নেপালের সাথে কত? ইন্ডিয়া নেপাল তোমার 1751, আর চায়না হলো 3488। তাহলে সবচেয়ে যদি বলে ফার্স্ট, সবচেয়ে বৃহত্তম বাউন্ডারি কার সাথে? বাংলাদেশ। সেকেন্ড কার সাথে? চায়না। আর থার্ড কার সাথে? থার্ড আমার হবে দেখো নেপালের সাথে। থার্ডটা গুলিয়ে ফেলো না, মায়ানমার আর নেপালের মধ্যে, হ্যাঁ? নেপালটা বেশি আছে। আর যদি বলে সবচেয়ে লাস্ট, তখন বলবে স্যার ইন্ডিয়া আফগানিস্তান। ওকে, আফগানিস্তানের সাথে। ক্লিয়ার? চলো, এবার আমরা এক একটা বর্ডার ধরে ধরে আমরা পড়বো। এখান থেকে ক্লাসটা খুব ভালো করে করবে। ওকে, সব নোটে পেয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই। ঠিক আছে। আচ্ছা, চলো, আমাদের প্রথমে আছি বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ যে বর্ডারটা আছে, বাংলাদেশ আগে আমরা দেখি কার কার সাথে বাউন্ডারি শেয়ার করছে। এখানে দেখো, আমি যদি একটু লাইনটাকে থিকনেসটা বাড়াই, এখানে দেখো প্রথমে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাউন্ডারি কার? সবচেয়ে বেশি বাউন্ডারি হলো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের। এতটা বাউন্ডারি, দেখো এতটা বাউন্ডারি। ঠিক আছে। বাংলাদেশকে প্রায় 3 দিক থেকে ঘিরে রেখেছে। 3 দিক থেকে ঘিরে রেখেছে কে? ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। এটা বাংলাদেশের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। একটা হলো এই যে জায়গাটা তুমি দেখছো, এই যে জায়গাটা, এই যে অঞ্চলটা তুমি দেখছো, এটা হলো কি? এটা হলো আসাম। ঠিক আছে। তারপরে যদি বলি, এই যে জায়গাটা দেখছো, এটা হলো কি? এটা হলো মেঘালয়। এটা হলো মেঘালয়। এইটুকু কি? এইটুকু আবার আসাম। আসামটাকে আমি ব্লু করব। এইটুকু আবার আসাম। ঠিক আছে। আবার কি বলছে? এইটুকু কি হবে? এটা হলো ত্রিপুরা। ত্রিপুরা এখান থেকে এই গেছে। আর তার সাথে কে আছে এখানে? আর তার সাথে আছে এখানে আমার মিজোরাম। Okay? এই যে আছে মিজোরাম। Okay? তাহলে আমাদের বাংলাদেশের সাথে কটা স্টেট আছে? স্যার, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে। তাহলে আমাদের মোট, আর সরি, আর একটা স্টেট, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ওকে, তাহলে আমরা কি কি দেখছি? 1 নম্বরে কে? ওয়েস্ট বেঙ্গল। 2 নম্বরে কে? ত্রিপুরা, আসাম। 3 নম্বরে মেঘালয়। 4 নম্বরে ত্রিপুরা। আর 5 নম্বরে কে স্যার? মিজোরাম। তাহলে টোটাল কটা স্টেট? আমাদের মোট 5খানা স্টেট এমন আছে যে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে। ওকে, চলো, এবারে কথা হলো আমাদের সাথে, আচ্ছা, বাংলাদেশের সাথে এই যে পুরো বর্ডারটা, এই যে যতগুলো বর্ডার আমরা পড়লাম, এই বর্ডারটার নাম কি? এনিওয়ান? বাংলাদেশের সাথে আমাদের বর্ডারের কি নাম? নাম কি? কিছু না কিছু নাম থাকবে, তোমরা সবাই জানো নামটা। এটুকু আমি শিওর তোমরা সবাই জানো, বাট তোমরা আমি একটু হিন্ট দিলে তোমরা পারবে। তোমরা বলো। স্যার 3 বিঘা করিডোর যেটা আছে। না, 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 বাংলা শুধু এইটুকু সিম্পল ভাবো, বাংলাদেশের আগের নাম কি ছিল 1971 এর আগে? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। তাহলে আমাদের, তাহলে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন নিশ্চয়ই ও একটা পাকিস্তান ছিল, পাকিস্তানের একটা অংশ ছিল। এবার বলো পাকিস্তানের সাথে আমাদের বর্ডারের নাম কি? সবাই পারবে। কি লাইন? ম্যাকমোহন লাইন। নো, 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 র্যাডক্লিফ লাইন।
তাই না? পাকিস্তানের সাথে আমাদের বর্ডারের নাম হলো র্যাডক্লিফ লাইন, আর সেই জন্যই বাংলাদেশের সাথেও আমাদের বর্ডারের যে নাম সেটাও বলা হয় র্যাডক্লিফ লাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একবার ডাব্লিউবিসিএস এ এসেছিল। বাংলাদেশের সাথে ভারতের বর্ডারের নাম কি? র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, নেক্সট। বাংলাদেশ আর ভারতের মধ্যে কি কি ট্রেন চলে? বহুবার পরীক্ষায় এসছে। একটা হলো বন্ধন এক্সপ্রেস, একটা হলো মিতালি এক্সপ্রেস, আর একটা হলো মৈত্রী এক্সপ্রেস। ওকে, এই তিনটি ট্রেন বাংলাদেশের সাথে ভারতে চলাচল করে। ঠিক আছে, নেক্সট। ট্রেনের তিনটের নাম কিন্তু মনে রাখবে। আচ্ছা, এবার আমরা পড়বো ইন্ডিয়া, নেপাল এবং ইন্ডিয়া ভুটান বর্ডার। ওকে, আচ্ছা, নেপাল বর্ডারটা যদি আমি দেখি, দাঁড়াও একটু ব্ল্যাক কালার নিয়ে নিই। চলো স্যার, এখানে কে আছে? উত্তরাখণ্ড আমরা পড়েছিলাম, এটা উত্তরাখণ্ড হলো। আচ্ছা, এই জায়গাটা কি হবে? এই যে জায়গাটা, এটা কে হচ্ছে? স্যার, এইটুকু আমার উত্তরপ্রদেশ হচ্ছে। ঠিক আছে, আর একটা, এটা কি হবে তাহলে? এখান থেকে শুরু হচ্ছে কে? এখান থেকে শুরু হচ্ছে স্যার বিহার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে কি যাচ্ছে? এখান থেকে ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে। আর এখান থেকে কে আসছে? এখান থেকে আমার সিকিম আসছে। ওকে, তাহলে কটা হলো স্যার? ইউকে, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। তার মানে মোট আমার স্যার 5টা স্টেট হলো। তাহলে ইন্ডিয়া আর নেপাল, এদের মধ্যে কটা আছে? 5খানা স্টেট আছে। ওকে, কি কি? আহ আমি যদি পূর্ব দিক থেকে আসি, ইউকে, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম। ওকে, ক্লিয়ার? চলো, এবারে বাংলাদেশের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল। সরি, বাংলাদেশ বলছি, নেপালের সাথে। কি চুক্তি? নেপাল যে লাইনটা আছে, এটা মনে রাখবে। কোথায়? আমি যদি এটাকে এখানে লেখাই, একটু লেখো, ট্রিটি অফ সুগাউলি। এই চুক্তিটা হয়েছিল কবে? 1816 সালে। ঠিক আছে, এই চুক্তির দ্বারাই এই যে টোটাল বাউন্ডারি লাইন, এই যে টোটাল বাউন্ডারি যে লাইন, এটাই তৈরি হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রিটি অফ সুগাউলি কোন ভারতের সাথে কোন দেশের সীমারেখা চুক্তি মানে সীমারেখা স্থাপন করার জন্য চুক্তিটা হয়েছিল? ইন্ডিয়া এন্ড নেপাল। ওকে, নেক্সট চলো। ওকে, এবার যদি আমরা ভুটানে যাই, ভুটান, ভুটানের সাথে কি কি আছে? ভুটানের সাথে দেখো, যদি আমরা ভুটানে যাই, ভুটান এই আছে। ভুটানের সাথেও দেখো ওয়েস্ট বেঙ্গল এই আছে না? ওয়েস্ট বেঙ্গল আছে। তারপরে কে আছে? এটা কে? আমাকে তোমরা বলো এবারে, অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, এটা কে? স্যার এই আসাম। জায়গা, আসাম, ভেরি গুড। এটা ওয়েস্ট বেঙ্গল। এইটা কে আছে? এটা আছে অরুণাচল প্রদেশ। ওকে, আর এই জায়গাটা আছে না? এই জায়গাটা দেখো, সিকিম আছে না? তাহলে ভুটানের সাথে কটা? ইন্ডিয়া ভুটান বর্ডার সাথে, ইন্ডিয়া ভুটান বর্ডারে স্যার 4টে স্টেট আছে। কি কি? সিকিম, ওয়েস্ট বেঙ্গল। আমি উত্তর দিক থেকে নামছি, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম। এভাবে সিরিয়ালি মনে রাখবে, আসাম, অরুণাচল প্রদেশ। এইসবের জন্য তোমাদের দেখবে ইউটিউবে কত রকমের ট্রিক বলা হয়, নিমোনিক্স বলা হয়। কি দরকার? তুমি যখন ম্যাপটা ভালো করে ভিজুয়ালাইজ করে নেবে না, 1-2বার ম্যাপ পয়েন্টিং করে নেবে, তোমার আর কোনো ধরনের ট্রিক লাগবে না। সবাই কি করবে? সবাই এটাকে 3বার মানে রিভিশন করবে। দোকান থেকে 5টা ব্ল্যাঙ্ক পেপার কিনে ব্ল্যাঙ্ক ম্যাপ কিনে আনবে, যেখানে স্টেটের আউটলাইন করা থাকবে। তারপরে তোমরা নিজেরা ওই ব্ল্যাঙ্ক ম্যাপে নিজেরা তোমরা এটাকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, একবার স্টেট প্র্যাকটিস করবে, একবার ইউটি প্র্যাকটিস করবে, একবার ইন্টারন্যাশনাল বর্ডার গুলো মানে প্র্যাকটিস করবে, একবার ওয়াটার বাউন্ডারি গুলো প্র্যাকটিস করবে, কোন কোন স্টেট ওয়াটার বাউন্ডারি আছে। ঠিক আছে, একবার 7 সিস্টার প্র্যাকটিস করবে, ইজিলি মুখস্থ হয়ে যাবে। ওকে, চলো। আচ্ছা, এবার যদি আমি বলি, এটা হয়ে গেল। চলো নেক্সট। এবার আমরা যাব
পাকিস্তানে চলে যাচ্ছে, ঠিক আছে? পাকিস্তান সবচেয়ে শান্তির দেশ পাকিস্তান, তাই তো? এখানকার মানুষরা খুবই বম গুলি নিয়ে খুবই শান্তিতে থাকে। চলো, প্রথমে কে আছে? প্রথমে আছে, দেখো এতটা বড় জুড়ে আমরা কি যাচ্ছি? আচ্ছা, এতটা বড় না, এখান থেকে একটু আমরা বাদ হয়ে যাবে। প্রথমে শুরুটা একটু আলাদা হবে, এইটা, এই যে জায়গাটা, এটা হবে গুজরাট। তারপরে কে এলো? তারপরে এই যে চলে যাচ্ছে 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 যাচ্ছে, এটা হলো আমার রাজস্থান। তারপরে আবার এই পাঞ্জাব, এই যে গেল গেল গেল, এই যে পাঞ্জাব। তারপরে আবার এই যে, এটা কি? জম্মু কাশ্মীর। আর এই জায়গাটা হলো আমার লাদাখ। তাহলে কটা হলো? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর আর লাদাখ। Okay? তাহলে এখানেও 5টা। তাহলে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান কটা স্টেট? 5টা স্টেট। কে কে বলবে? স্যার আমি যদি একদম দক্ষিণ থেকে গুনে গুনে যাই এই বরাবর, তাহলে হবে কি? গুজরাট, রাজস্থান, তার উপরে পাঞ্জাব, তার উপরে জম্মু কাশ্মীর, তার উপরে লাদাখ। ওকে। আর এখানে দেখো একটা ছোট্ট করে এইটুকু একটা অঞ্চল আছে না? এটা হলো আফগানিস্তানের বর্ডার, এই যে এসে এখানে শেয়ার করেছে। এটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে? দেখো, চলো এটা এবারে এখানে আমরা কিছু আহ জিনিস আমরা দেখব। এই যে পুরো বাউন্ডারি লাইনটা, এই যে পুরো বাউন্ডারি লাইনটা, এই যে পুরো এন্টায়ার বাউন্ডারি লাইনটা, এটা কে করেছিল? স্যার বাংলাদেশ আর পাকিস্তান তো সেম ছিল, তাহলে এটা করেছিল আমাদের র্যাডক্লিফ। তাহলে এই যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন, এটাকে বলা হয় র্যাডক্লিফ। ওকে, র্যাডক্লিফ লাইন। ওকে, জম্মু কাশ্মীরের এই অঞ্চলটা, আচ্ছা এটা পরে করছি আমরা, চলো। আহ এটা হলো র্যাডক্লিফ। দেখো র্যাডক্লিফ এই পাকিস্তানের দিকেও আছে, পাকিস্তানের দিকেও আছে, আবার এই বাংলাদেশের দিকেও আছে। এই দুটোকেই আমরা র্যাডক্লিফ বলে থাকি। ওকে, এই দুটোকে আমাদের র্যাডক্লিফ বলা হয়। ওকে, এইবারে আসছি আমার ইন্ডিয়া আফগান বর্ডার। ইন্ডিয়া আফগান বর্ডারটা দেখো, এই যে না ভারতে একদম মাথার দিকে এইটুকু টাচ করেছে, এটাকেই বলা হয় ডুরান্ড লাইন। এটাই সবচেয়ে শর্টেস্ট, যেটা আমি তোমাদের একটু আগে দেখালাম। এই যে এইটুকু, এইটুকু হলো ইন্ডিয়া আফগানিস্তান বর্ডার। ওকে, এটাকে বলা হয় এই যে ডুরান্ড লাইন। ওকে, এবার আমি তোমাদের আসছি আমাদের ইন্ডিয়া পাকিস্তানের একটু গল্প নিয়ে, ঠিক আছে? প্রথমে এটা হলো, এই পুরোটা আমাদের স্টেট ছিল, পুরোটা আমাদেরই স্টেট ছিল। যখন ভারতবর্ষ ইংরেজদের থেকে স্বাধীন হলো, তখন ইন্ডিয়া অফার দিল জম্মু কাশ্মীরকে যে তোমরা আমাদের কাছে চলে এসো, আমাদের সাথে জয়েন হয়ে যাও, কোনো অসুবিধা তোমাদের হবে না। পুরোটা আমাদের স্টেট ছিল। কিন্তু আমাদের জম্মু কাশ্মীরে যে রাজা ছিল, তিনি কিন্তু যোগদান করেননি। অনেক দিন পরে যখন দেখলো পাকিস্তান ওদের উপরে খুবই অত্যাচার করছে, তখন এসে আমাদের সাথে ওরা যোগ দিতে চাইলো, ঠিক আছে? তখন ইন্ডিয়া বলল ঠিক আছে, আমি তোমাদেরকে নেবো, কিন্তু তার আগে একটা ট্রিটি সাইন করতে হবে যে তোমাদের আমি পাকিস্তানের অত্যাচার থেকে মুক্ত করব, কিন্তু তার আগে একটা সই করতে হবে যে তোমার স্টেটটা আমার হবে। বললো ঠিক আছে, আমি আমি আপনার দেশের সাথে। বল্লভভাই প্যাটেলকে বলে দিল। তার মাঝে পাকিস্তান অলরেডি এতটা জায়গা কিন্তু ও কভার করে নিয়েছে, ঠিক আছে? ওই জন্য ভারত কেবল এইটুকু জায়গাকে নিজের মধ্যে আনতে পেরেছে, কিন্তু হিসেব মতো দেখা গেলে পুরোটা আমাদের, ঠিক আছে? এবারে এদিক থেকে এই জায়গাটা কে কভার করে দিয়েছে? এদিক থেকে এই জায়গাটা চাইনা নিয়ে নিয়েছে, ওটাকে বলা হয় আকসাই চীন। আর এটাকে বলা হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পিওকে, ঠিক আছে? এখানে যত টেররিস্টদের কারখানা। আর এই যে লাইনটা দেখছো, এই যে লাইনটা, এটাকে বলা হয়, এটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? এখানে আছে কার্গিল, এই যে জায়গা, এখানে আছে কার্গিল। ওকে, আর এই যে লাইনটা আছে না, এই যে লাইনটা চাইনার সাথে, আকসাই চীনের সাথে, এটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি। ওকে, এলএসি। কদিন আগে আমাদের সাথে চাইনার একটা যুদ্ধ হয়েছিল, মানে বিবাদ হয়েছিল, সেটা এই অঞ্চলটা নিয়ে, দামচোক অঞ্চলটা নিয়ে, ঠিক আছে? চাইনা বলছিল আমাদের, আমরা বললাম না এটা আমাদের, ঠিক আছে?
আর এখন যেটা মেন গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো এই যে জায়গাটা, সরি, এই যে জায়গা দেখো স্কাই ব্লু কালারের, ঠিক আছে, এটা হলো সিয়াচেন, ঠিক আছে, এটা হলো সিয়াচেন গ্লেসিয়ার। এই জায়গাটা, এইটা এবং এটা আকসাই চীন এবং পিওকের থেকে সব থেকে উপরের জায়গা। এদিক থেকে পাকিস্তান চেষ্টা করছে এখানে আসার, এদিক থেকে চায়না চেষ্টা করছে এখানে আসার, কিন্তু ইন্ডিয়া ওখানে নিজের অত্যাধিক ঠান্ডায় আমাদের সেনাবাহিনী ওখানে প্রতিদিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড ওখানে পাহারা দিয়ে চলেছে, ঠিক আছে। কেন? কেননা এই জায়গাটা সবচেয়ে বেশি উপরে, সবচেয়ে, যদি এই জায়গাটা একবার পাকিস্তান হয় চায়না যদি একবার চলে আসে, তাহলে এখান থেকে নিচে ফায়ার করবে, পুরো জায়গাটা, পুরো এই জায়গাটা ওরা নিয়ে নেবে। ওকে, ওই জন্য দেখতে দেখতে কম হলেও এই জায়গাটা আমাদের কাছে খুবই ভাইটাল ধরে থাকা। এটা যদি একবার আমরা হারিয়ে ফেলি, তো আমরা কিন্তু এখান থেকে, ওরা উপর থেকে আক্রমণ করবে, পুরোটা আমরা হারিয়ে ফেলবো। ওকে, সেই জন্য ওখানে এত টাকা খরচা করে সেনাবাহিনীতে রাখা হয়। কেন? কেননা ওটা আমাদের হাতছাড়া হলে পুরো জম্মু কাশ্মীর লাদাখটাই হাতছাড়া হয়ে যাবে। ওকে, চলো, এটাকে বলা হয় সিয়াচেন। এবারে কথা হলো এই যে জায়গাটা, এইটা কি স্যার? এই যে ডার্ক ব্লু, এই জায়গাটার নাম হলো সাকসাম ভ্যালি। দেখবে কাশ্মীর ফাইলস এর বইয়ে এটা দেখায় সাকসাম ভ্যালি। এই জায়গাটা পাকিস্তান দখল করে চাইনাকে দিয়ে দেয়, যেটা আমি তোমাদের গিফট করলাম 1963-তে, ঠিক আছে, চাইনাকে দিয়ে দেয়। আর চাইনা বারবার ওই জন্য ওখান থেকে সিয়াচেনে আসার চেষ্টা করে, কিন্তু সিয়াচেনটা অনেক উপরে আছে। বলো, ক্লাস কি ভালো লাগছে? বুঝতে পারছো ব্যাপারটা? মানে ক্লিয়ার হচ্ছে? Okay. সিয়াচেনটা কেন গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো? কারণ ওটা যদি একবার আমাদের হাতছাড়া হয়ে যায়, এন্টায়ার জম্মু কাশ্মীর লাদাখটাই আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। ওকে, নেক্সট, এই যে বলছিলাম এটাই আমাদের সিয়াচেন গ্লেসিয়ার, এটা আকসাই চীন, এটা দেখো, এটা গিলগিত ধুরন্ধর 2টা দেখবে, যেখান থেকে আর্মস নিয়ে যায়, ঠিক আছে, রণবীর সিং বা তার আগে অক্ষয় খান্না, বালুচিস্তান, সেটা এই অঞ্চল, এই এই অঞ্চল, ঠিক আছে। এটা হলো পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ঠিক আছে। এটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর এটা হলো আমাদের ভারতের এলাকা। এটা হলো লাইন অফ কন্ট্রোল, আর এটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে, আকসাই চীনের দিকটা। ওকে, চলো, এটা তো বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা যাচ্ছি মায়ানমারের দিকে। মায়ানমারের দিকে কে কে আছে এটা তোমরা বলো দেখি। মায়ানমার, তার আগে আমি এটা বোঝানোর আগে আমি, আচ্ছা ঠিক আছে, এটা একবার বলে দিই। স্যার অরুণাচল প্রদেশ এক, তারপরে কে আছে? নাগাল্যান্ড, নাগা, মণি, মিজো, ঠিক আছে। তাহলে মায়ানমারের সাথে আমাদের স্যার 4টে স্টেট আছে। কে কে? অরুণাচল প্রদেশ, তারপরে নাগা, মণি, মিজো, ঠিক আছে। এই কটা স্টেট আমাদের মায়ানমারের সাথে আছে, ঠিক আছে। ওকে, এবারে আমরা যাব ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। আচ্ছা, চাইনার সাথে আমরা চাইনাটা পড়া হয়নি না, এই যে চাইনা। ওকে, দেখেন, ইন্ডিয়ান চাইনা বর্ডার, ঠিক আছে। ইন্ডিয়ান চাইনা বর্ডার দেখো, এখানে না বেশ কিছু ভাগ আছে। ইন্ডিয়া চাইনা বর্ডারে যেটা লাল কালি দেখতে পাচ্ছ সেটা হলো ওয়েস্টার্ন সেক্টর। এটা পরীক্ষায় পড়ে, এমন কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের বর্ডারে 3টি সেক্টরে ভাগ করা আছে চাইনা? প্রথম লাল কালি দেখো, যেটা লাদাখের পার্ট, সেটা হলো ওয়েস্টার্ন সেক্টর, এটাকে বলা হয় ওয়েস্টার্ন পার্ট, ওয়েস্টার্ন সেক্টর, ইন্ডিয়া চাইনা বর্ডারের ওয়েস্টার্ন সেক্টর। এই যে মাঝখানটা দেখছো, মাঝখানটা হলুদ, এটা হলো মিডিল সেক্টর। আর এই যে নীলটা দেখছো, এখান থেকে শুরু করে, সিকিম থেকে শুরু করে, এটা হলো আমার ইস্টার্ন সেক্টর। 3টে ভাগ আছে। ওকে, ওয়েস্টার্ন সেক্টর কার সাথে শেয়ার করছে? লাদাখের সাথে। ইস্টার্ন সেক্টর কার সাথে? হিমাচল প্রদেশ। আর এটা কে কে বলতে পারবে এটা কি? এনিওয়ান? কোন স্টেট? দেখি কে বলতে পারে। হিমাচল প্রদেশের উত্তরাখণ্ড। নিচে উত্তরাখণ্ড। ভেরি গুড। তাহলে ইস্টার্ন সেক্টরে কটা? 2টো, ওয়েস্টার্ন সেক্টরে 1টা। তারপরে নেপাল চলে এলো, বাদ দাও। তারপরে সরি, ওয়েস্টার্ন সেক্টরে 1টা লাদাখ, আর মিডিল সেক্টরে 2টো, হিমাচল প্রদেশ আর ইউকে। তারপরে ইস্টার্ন সেক্টরে কে কে? সিকিম আর অরুণাচল প্রদেশ। তাহলে মোট কটা হলো ইন্ডিয়া চাইনা বর্ডারের? স্যার ওয়েস্টার্ন সেক্টরে হলো লাদাখ,
মিডিল সেক্টরে হলো আহ, দুটো, একটা হলো হিমাচল প্রদেশ, একটা হলো ইউকে। আর যেটা আমার ইস্টার্ন সেক্টর, সেখানে আমার আছে দুটো, একটা হলো সিকিম, একটা হলো অরুণাচল প্রদেশ। টোটাল কটা? টোটাল 5টা। তাহলে এবার আমাকে বলো কতগুলো প্রতিবেশী দেশ ভারতের সাথে 5টি রাজ্যের সাথে বর্ডার বর্ডার শেয়ার করছে? দেখি কে বলতে পারে। কতগুলো পড়লাম, পরীক্ষায় পড়া কোশ্চেন। কোন কতগুলো প্রতিবেশী দেশ এমন আছে যাদের সাথে 5টা করে রাজ্যের ইন্টারন্যাশনাল বর্ডার আছে? স্যার 4টে। না, নাম বলো 4টে। কে কে? চায়না, বাংলাদেশ, হুম, পাকিস্তান আর নেপাল মেবি। না, পাকিস্তানের সাথে তো কটা? হ্যাঁ হ্যাঁ, 4টে, সরি, পাকিস্তানের সাথে 5টা আছে না? হ্যাঁ, রাইট, পাকিস্তানের সাথেও 5টা, ভেরি গুড। তাহলে 5টা স্টেটে ইন্টারন্যাশনাল বর্ডার কে করছে? হ্যাঁ, পাকিস্তান, নেপাল, চায়না আর বাংলাদেশ। ঠিক আছে, 4টে করে কে কে করছে? 4টে করে মায়ানমার, আর কে? দেখো ভুটান, এই যে, কোথায় গেল, এই যে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম আর অরুণাচল প্রদেশ। তাই তো? তাহলে 4টে করে স্টেট, এরকম কটা কটা দেশ করছে 4টে করে স্টেট? সেটা হলো, কোথায় গেল, এই যে মায়ানমার আর ভুটান। ওকে, চলো এবার আমরা লাস্ট আসছি, সেটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে ভারতের বাউন্ডারির নাম কি? এটা হলো পক প্রণালী। আচ্ছা, প্রণালী কি? প্রণালীর এ হলো স্ট্রেট, এর এর ইংলিশ হলো স্ট্রেট। ঠিক আছে, প্রণালীটা কি? যখন দুটো ল্যান্ড এর মাঝে একটা সরু জলাশয় থাকে, সেটাকে বলা হয় প্রণালী। ওকে, দেখো, এই একটা ল্যান্ড, এই একটা ল্যান্ড, এর মাঝে যে সরু জলাশয়, এটাকে বলা হয় প্রণালী। ওকে, এবার এখানে কি আছে? এখানে কি আছে? এখানে আছে গলফ অফ ম্যানার। ঠিক আছে, এই আমাদের পক প্রণালীর ঠিক দক্ষিণে কি আছে? এখানে আছে গলফ অফ ম্যানার। ঠিক আছে, গলফ কি এটা আমরা পরের দিন পড়বো। তাহলে দেখো, এই হচ্ছে ভারত এর বাউন্ডারি, আর এই হচ্ছে শ্রীলঙ্কা। এখানে দেখো একটা আছে রামেশ্বরম বলে একটা আছে, এই যে রাস্তাটা দেখছো, এই যে রাস্তাটা, এটাকে বলা হয় রামেশ্বরম। আর এখানে দেখো ধনুষকোড়ি বলে একটা জায়গা আছে, ধনুষকোড়ি। ঠিক আছে, এই রামেশ্বরম থেকে ধনুষকোড়ি, এখানে একটা রোড রোড একটা তৈরি করা হয়, যে রোডটার নাম হলো NH87। এই রোডটা এখান থেকে এই পর্যন্ত এক্সটেন্ড করা হয়, এটা হলো NH87। কেন? যাতে মানুষ ধনুষকোড়িতে গিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারে। আর এই যে ব্রিজটার নাম কি? ব্রিজটার নাম হলো অ্যাডাম ব্রিজ। ওকে, অ্যাডাম ব্রিজ। ওকে, চলো, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এইটুকু? এখানে দেখো গলফ অফ ম্যানার এই আছে, আর এই এই জায়গাটাকে বলা হয় পক প্রণালী, এই জায়গাটাকে। ঠিক আছে, গলফ অফ ম্যানার ঠিক উপরে পক প্রণালী। ঠিক আছে, তাহলে যদি আগামী দিনে প্রশ্ন পড়ে গলফ অফ ম্যানার কোন 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 দেশের মধ্যে আছে, বলবে স্যার ইন্ডিয়া, শ্রীলঙ্কা। ক্লিয়ার? ওকে, আর এবারে আমরা পড়বো, আমাদের যেমন ভারতের আমরা স্টেটের বাউন্ডারি পড়েছি, ঠিক তেমন ভারতের কিছু ওয়াটারের বাউন্ডারি আছে। ওয়াটারের বাউন্ডারি কি? ভারত থেকে ভারত থেকে যখন আমরা 20 কিমি 20 কিমি ট্রাভেল করব, 20 কিমি, এই যে দেখো এইটুকু, এটাকে বলা হয় টেরিটোরিয়াল সি। টেরিটোরিয়াল সি, ঠিক আছে, সরি, হ্যাঁ, 20 কিমি। তারপরে যখন আমরা ভারত থেকে আমরা আরো 20 কিমি যাব, সেটাকে বলা হয় কন্টিজেনিয়াস জোন। আচ্ছা, এই টেরিটোরিয়াল মানে এই পর্যন্ত সীমানাতে, সমুদ্রতে ভারত কি কি করতে পারবে? ভারত এখানে সব করতে পারবে, এটা পুরো ভারতের। ঠিক আছে, এটা পুরো কার? এটা এটা পুরোপুরি ভারতের। এখানে অন্য কোনো দেশ এসে এখানে কোনো কিছু করতে পারবে না, করার আগে ভারতের পারমিশন নিতে হবে। ঠিক আছে, যদি এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে ডিসকাশন করব, এটা নিয়ে আমি খুব ডিটেলে। ঠিক আছে, আজকে একটু হালকা করে বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমি ডিসকাশন করব। তারপরে এই যে বাউন্ডারি দেখছো, এই যে বাউন্ডারি, এটাকে বলা হয় কন্টিজেনিয়াস জোন। এখানে ভারত ভারত
এই এলাকাতে এই এলাকাতে এই এলাকাতে কেবল কি করতে পারবে, কেবল আমার বিভিন্ন রকম জাহাজ চালাতে পারবে, ঠিক আছে, আর অন্য কিছু করতে পারবে না। আর এই যে এলাকাটা দেখছো এইটাকে বলা হয়, এই বাউন্ডারি থেকে এই পর্যন্ত এই এলাকাটা বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ঠিক আছে, প্রায় 200 কিমি, 200 নটিক্যাল মাইল। এনএম মানে কি? এনএম মানে হলো নটিক্যাল মাইল, সমুদ্রপথের একক, ঠিক আছে। এখানে ভারত কি করতে পারবে? বিভিন্ন বোমা বিস্ফোরণ করতে পারবে, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে পারবে, এখানে খনিজ আছে কিনা সেটা খুঁজতে পারবে, ঠিক আছে। এর বাইরে ভারত আর যেতে পারবে না। ভারত জলপথে কেবল এই পর্যন্ত যেতে পারবে। প্রথম পার্টটাকে যেটা ভারতের নিজের সেটাকে বলা হয় টেরিটোরিয়াল সি, তারপরেরটাকে বলা হয় কন্টিজিনিয়াস, আর ইইজি কাকে বলে? ইইজেড, এটা হলো এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন। এখানে ভারত অর্থনৈতিক কাজ করতে পারবে, ঠিক আছে, পারমাণবিক বোমা বিস্ফোরণ এইসব করতে পারবে। এন্ড এটা আমাদের আজকের ক্লাসের এই পর্যন্ত আমাদের ছিল, বাকিটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, ফার্স্ট ক্লাস তোমাদের কি বোঝা গেছে? ভালো লেগেছে ফার্স্ট ক্লাস? কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, কারো কোনো স্যার, প্রশ্ন থাকলে আমাকে বলতে। হ্যাঁ বলো। আন্দামানটা তো 200 নটিক্যালের মানে বাইরে তো নাকি ওর মধ্যেই? না, ওর মধ্যেই আছে, ওর মধ্যে আছে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে, কালকের নেক্সট ক্লাস আছে। কালকের যেহেতু মার্চের ইয়ার এন্ডিং, তো ইয়ার এন্ডিং এ একটু চাপ থাকে, ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এ। কালকের আমি ক্লাসের টাইমটা তোমাদের দিয়ে রাখবো। ইন কেস আমি কালকে যদি না ক্লাস নিতে পারি, ওটা তোমরা রেকর্ডেড কালকে রাতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কাল আমার হয়তো অফিস থেকে ফিরতে অনেকটাই রাত হতে পারে, আমি আগে থেকে একটু তোমাদের জানিয়ে দিলাম। চেষ্টা করবো আমি চলে আসার, যদি না আসতে পারি ওটা রেকর্ডেড দিয়ে দেবো, বা আমি নেক্সট ডেটে নিয়ে নেবো। ওকে, চলো, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।